গত ৬টা পর্বে আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করেছি বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এইটার রূপটা কেমন ছিল এবং এটা আসলে কোন দিকে যাচ্ছে, কিসের ইঙ্গিত করছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যকার যে আসলে যে একটা বিতর্ক কিংবা আমাদের বোঝার ক্ষেত্রে অনেক সময় সংকট হয় যে একটা কি আর একটার প্রতিপক্ষ কিনা, কিংবা একটা থাকলে আর একটা বাধাগ্রস্ত হয় কিনা, যে কারণে আমাদের যেহেতু সংবিধানের মূলনীতিগুলো নিয়ে আমরা মূলত আলোচনা শুরু করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি যে আমরা যখন দেখছি যে 1971 বনাম 2024 এটা কি মুখোমুখি দাঁড় হওয়া কোনো বিষয় কিনা, যে 2024কে গ্রহণ করলে 71কে বর্জন করতে হবে কিনা। তো সেরকম একটা প্রেক্ষাপট নিয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এই অভ্যুত্থানের যে চরিত্র, সেই চরিত্রের সাথে আমাদের জাতিগত সত্তার কিংবা আমরা যে বলে মীমাংসিত যে সত্য নিয়ে আমরা পথ আগাচ্ছি সেটা আসলে প্রতিবন্ধক হয় কিনা। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় আরেকটা ক্লু হিসেবে যদি একটু চিন্তা করি, যেমন এই অভ্যুত্থান যখন আমরা দেখছিলাম, আমরা কেউ কেউ একটু আগে থেকেই হয়তো বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশ হয়তো একটা প্যারি কমিউনের দিকে আগাচ্ছে। মানে এটা এমনই একটা অনিবার্য পরিণতি হয়ে গিয়েছিল যে এটা আসলে যখন বিশেষ করে একটা রাষ্ট্রযন্ত্র যখন সরাসরি তার জনতার সামনে ওপেন ফায়ারিং করছে, তখন বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রযন্ত্র আসলে টিকবে না, এবং জনতা যখন স্বেচ্ছায় বুকে গুলি নিচ্ছে। তো তখনও একটা এরকম ধারণা হয়েছিল যে এটা হয়তো প্যারি কমিউনের দিকে যাবে, যেটা অনেক সময় বলে যে মাত্র 3 মাসের মধ্যে স্থায়ী একটা মানে কি বলে যে অভ্যুত্থানের মাধ্যমে একটা গঠিত একটা সাময়িক একটা কমিউন, যেটা আবার পরবর্তীতে আর একটা প্রতি বিপ্লবেও এটা আসলে নস্যাৎ হয়ে যায়, একটা আলোর রেখা দেখিয়ে তারপর এটা আসলে আর টিকে নাই। কিন্তু সেটা হয়তো যদি ব্যাপারটা এরকম হইতো যে বাংলাদেশ সেনাবাহিনীও সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা আরও অনেক বেশি ব্লাডশেড এবং অনেক বেশি রক্তপাতের সম্মুখীন হতে হইতো, এবং সেটা হয়তো আর কি একেবারে চূড়ান্ত পরিমাণে একটা পরিণতির দিকে আগানো। তো সেটা যেহেতু হয় নাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই অবস্থানটা নেয় নাই, তারা জনতার পক্ষে এবং দেশের পক্ষেই অবস্থান নিয়েছে। সুতরাং এখানে আমাদেরকে আবার একটা বিবেচনা নিতে হচ্ছে যে এটা কি তাহলে এর পূর্বে যে ফ্রান্সের আমরা যেটা জানি যে ফরাসি বিপ্লব, যে 1799 থেকে 1799 পর্যন্ত 10 বছর এটা কন্টিনিউ করেছিল, মানে 10 বছর পর্যন্ত কিন্তু এটা রানিং ছিল। এটা যদিও ওই যে বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে এটা যাত্রা শুরু হয় 1789-তে, কিন্তু ওটা সম্পূর্ণভাবে একটা রূপ পাইতে যে আগের স্বৈরতন্ত্র বলি কিংবা আগের যে সামন্ততান্ত্রিক রাজতান্ত্রিক যে প্রথা, সেইগুলোর বিলোপ সাধন করে একটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র কাঠামোর দিকে আগানো, সেই ব্যবস্থাটা হওয়ার জন্য কিন্তু 10 বছর লেগেছিল। তো বাংলাদেশের ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমরা হয়তো মানে ইউরোপ আজকে যে অবস্থানে চলে গেছে, আমরা নিজেরা কখনো কখনো চিন্তা করি আমাদের কেউ কেউ আমাদের মনোজাগতিক চিন্তাটা ওই লেয়ারে পৌঁছায় গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে দেশের যে বাদ বাকি যে জনগণ, সামগ্রিকভাবে সেইটা কি আমরা যখন এই 5 আগস্ট পরবর্তী একটা সময় আমরা প্রত্যক্ষ করছি, এত এত ঘটনা ঘটছে, এত বিশৃঙ্খলা হচ্ছে, এবং আসলে স্বাধীনতার সুফলটা মানে আমরা আসলে বুঝতেই পারছি না যে স্বাধীনতার অর্থটা কি। যে যেভাবে পারছে সে সেভাবে স্বাধীনতাটা ভোগ করার চেষ্টা করছে। তো এইটা আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছে যে আমরা আসলে সামগ্রিকভাবে আমাদের জনগণই আমরা প্রস্তুতি না, মানে ওরকম কোনো একটা কিছু যে এইরকম এত, যেমন আজকেও দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলছেন, যদি এইবার এইটা যদি পথ হারায় এবং এই ছাত্ররা যে যেটার সূচনা করলেন এটা যদি বাংলাদেশ এইবার পথ হারায়, তাহলে বাংলাদেশ আসলে আর মূল ট্র্যাকে ফেরত আসতে পারবে না। উনি সরাসরি যে আশঙ্কার কথা বলেছেন, আমি সেটাকে সরাসরি আশঙ্কা তো অবশ্যই আছে, কিন্তু আমি কখনোই বলতে চাই না যে মানে যা কিছুই ঘটুক আমরা কখনোই থেমে যাব না। মানুষের যতক্ষণ পর্যন্ত এসে বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, আমাদেরকে চেষ্টা চালায় যেতে হবে। তো সেইটারই একটা ধারাবাহিকতায় আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের জনগণ কোন কাতারে অবস্থান করছে, আমাদের যে রাষ্ট্রের সংবিধানের যে মূল নীতিগুলো যেখানে অবস্থান করছে, সেই জায়গাটার সাথে আমাদের ফারাক কতটুকু, আমাদের বোঝাপড়ার সংকট কোন কোন জায়গাগুলোতে আছে, যেগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা কি শুধুমাত্র কোনো কাঠামো কেন্দ্রিক সমস্যা, নাকি এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক সমস্যা ছিল, এটা কি কোনো রাজতান্ত্রিক কোনো প্রথা ছিল, যেগুলো একটা প্রথা আমি শুধু উচ্ছেদ করলাম আর আমরা সবাই সেটাকে গ্রহণ করলাম। তো এইরকম অনেক বিষয় আছে যে এগুলো রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে কিংবা আমরা সবাই সব কিছু একবারেই বুঝে ফেলবো, সেটা আমরা আশা করি না।
তবে আশার আলো হচ্ছে যে এই কথাগুলো আমরা যখন বলছি আমরা বিভিন্ন জনের কাছ থেকে একরকম ফিডব্যাক পাচ্ছি। তো এবং আমি দেখছি যে এই মানুষ প্রত্যেকের মধ্যেই একটা ক্ষুধা, এবং প্রত্যেকে আসলে বোঝার চেষ্টা করছে যে আমাদের আসলে কিভাবে শুরুটা করা যায়। তো আমি ওই আলোচনায় যাওয়ার আগে প্রথমেই মানে মানে ওইটা আমাদের চলবে, ওই আলোচনাগুলো চলবে। তবে আজকে এই মূলত আমরা যে ধারাটা শুরু করেছিলাম, মানে আজকে আমরা একটা সমাপ্তি রেখা টানবো, এরপরে হয়তো আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমাদের সংবিধানের অন্য যে দুই মূলনীতি, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে আগেও কথা হয়েছে, গণতন্ত্র নিয়ে আমরা গত পর্বেও স্পর্শ করেছি, কিন্তু এইগুলো আসলে চারটাই এমন ওতপ্রোতভাবে একটার সাথে জড়িত যে একটাকে বাদ দিয়ে আর একটাকে ব্যাখ্যা করতে গেলে তখনও এটা বেশ যান্ত্রিক একটা ব্যাখ্যা হয়ে যায়। মানে আমরা বই পুস্তকে যেরকম একটা সংজ্ঞা পড়ি মুখস্থ লেখার মতো পরীক্ষার খাতায়, আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো আমি সেই হিসাবেই বলতে পারি যে ওই যে সংজ্ঞাগুলো আমরা খাতায় লিখে এসেছি, বিভিন্ন মনীষীরা বলে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে, তো ওইগুলোর সাথে আসলে আমাদের প্র্যাকটিক্যালি কতটুকু এগুলো মিল খাচ্ছে। এখন একটা জিনিস আমি মুখস্থ করলাম, কিন্তু এটার প্রায়োগিক ক্ষেত্রে যদি এটার মিলটা না পাই এবং মিলটা কেন হচ্ছে না, সেইটা আসলে আমরা একটু মাঠ পর্যায়ের থেকে আলোচনাগুলো করছি, প্রাথমিক পর্যায় থেকে, যাতে যারাই বুঝতে চায় তাদের বোঝার জন্য সহজ হয়। তো আমরা যদি গত পর্বেও যখন গণতন্ত্র নিয়ে কথা বলেছি, তো সেইটার যদি আরেকটু বোঝার চেষ্টা করি যে গণতন্ত্র বলতে মানে গণের তন্ত্র, মানে জনগণের যে একটা গণচরিত্র, মানে আমি যখন বলছি যে একটা গণরূপ, একটা গণ অভ্যুত্থান, কিংবা এটাকে যদি নেগেটিভ ওয়ার্ডিংয়েও বলে একটা গণপিটুনি, কিংবা আরও যদি বিদ্রোহের অর্থে বলি গণমিছিল, মানে এই যে অর্থে গণ শব্দটা ব্যবহার করা হয়, সেইটা মূলতই ব্যবহার করা হয় আমি ব্যক্তি, যেখানে আমি আমার নিজের চরিত্রটাকে ভুলে যাচ্ছি, আমি আমার সাথের আর যারা আছে সেইটার সাথে মিলায়ে আমি একটা কমন মানে মাস ক্যারেক্টার যেটাকে বলে, যে মাস পিপল, মানে সাধারণের সাথে মিশে আমি ওই রকম একটা চরিত্র নেওয়ার চেষ্টা করছি। যেমন আমি যদি বলি যে আমি যখন একটা বাচ্চার সঙ্গে কথা বলি, শিশুদের সঙ্গে কথা বলি, আমি যদি তখন ওখানে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি আমার মতো করে কত শিক্ষিত, আমি কত জ্ঞানী, আমি কত কিছু জানি, আমি যদি এই চরিত্র নিয়ে দাঁড় হই, আমি ওদের সঙ্গে মিশতে পারবো? ওরা কি আমার কথা তখন কিছুই বুঝতে পারবে, নাকি আমাকে শিশুর মতো হয়ে যেতে হবে? আবার আমি যখন খেলার মাঠে যাচ্ছি, আমি খেলাধুলার বিষয় নিয়ে কথা বলছি, ওখানে আমি একটা পরিচয় নিয়ে গেলাম যে আমি একটা রাজনৈতিক দলের বড় নেতা, আমি ওখানে গিয়ে, কিংবা আমি প্রেসিডেন্ট, কিংবা আমি প্রধানমন্ত্রী, আমি ওখানে গিয়ে আলাদা করে নিজের মতো করে একটা ভাব নিয়ে দেখলাম, আমি তো খেলার রসটাই আমি নিতে পারবো না। কিংবা একটা সঙ্গীত আয়োজনে গেছি, মানে বিষয়গুলো হচ্ছে কি যে কি মানে, কিংবা গ্রামের কৃষকদের সাথে মাঠে বসে যখন আমরা কথা বলছি, তখন আমি কি নিউরো সায়েন্টিস্ট, কিংবা আমি কি বলে যে নাসার কোনো একজন বিজ্ঞানী, কিংবা আমি মানে অ্যানথ্রোপোলজির মানে খুব গভীর একজন গবেষক, মানে এই চিন্তা দিয়ে আমি যখন তাদের সঙ্গে কথা বলবো, সে যখনই বুঝে ফেলবে যে আমি তাদের মতো না, তখনই সে আসলে তার প্রকৃত রূপটা, তার চেহারাটাও আমি আসলে দেখতে পারবো না। তা আমরা যে কারণে বলার চেষ্টা করি যে গণ শব্দটা এই অর্থে যে আমি যখন যে পরিস্থিতিতে আছি সেই জায়গার অধিকাংশ মানুষ যে রূপটা নিয়ে ধারণ করতে পারে একসঙ্গে, সেই রূপটার সাথে মিলন। তো এই মিলনটা যদি, এবং সেই মিলনের ক্ষেত্রে যদি একটা তন্ত্র গঠিত হয়, তাহলে সেটাই হচ্ছে সব থেকে ভালো একটা তন্ত্র। মানে আমরা যদি পুরো দেশটা ওইরকম, মানে সকল দেশের সকল নাগরিক, সকল মানুষ মানে একটা গণ একটা রূপ নিয়ে দাঁড় হইতে পারছি, তখন আসলে আমাদের মধ্যে দেখা যাবে যে এইবার যেরকম আমরা দেখলাম যে একটা গণ অভ্যুত্থানে যখন প্রত্যেকেই একটাই উদ্দেশ্য নিয়ে দাঁড় হচ্ছে, তখন সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করাটা সহজ হয়। আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ নামক রাষ্ট্র যখন স্বাধীনতা হওয়ার পরে এইরকম কোনো একটা কমন ইস্যুতে পুরা জাতি কখনোই দাঁড় হইতে পারে না। আমাদের জন্য যতটুকু বা সুযোগ তৈরি হয়েছিল আমাদের ক্রীড়াঙ্গনের, বিশেষত ক্রিকেটের, মানে ক্রিকেট যখন আমাদের মানে খুব একটা ভালো সাফল্য এনে দেয়, তখন দল মত নির্বিশেষে সবাই ভুলে যায়, বিরোধী দল, সরকারি দল, কিংবা ধার্মিক, নিধার্মিক, আস্তিক, যেই হোক, মানে কালচারাল, মানে প্রত্যেকেই তখন একটা জায়গায় মানে একটা ফিলিংটা নেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশ বাংলাদেশ, আমরা তখন এই আওয়াজটা দিতে থাকি। তো নিঃসন্দেহে এইগুলো আমাদের একটু বোঝার ব্যাপার আছে যে আমরা তাহলে গণ হিসেবে আমরা কোন রূপটাকেও নিতে চাই, মানে আমরা সফলতাকে সবসময় সফলতার অংশীদার আমরা সবাই হইতে চাই, কিন্তু আমরা জাতি হিসেবে কখনোই মানে ব্যর্থতার দায়টা আমরা আসলে কখনোই নিতে চাই না। এটা হচ্ছে জাতি হিসেবে আমাদের প্রাথমিক, একেবারেই প্রাথমিক এই যে মানে কি বলে যে আমাদের যে অনুসন্ধান, মানে ফাইন্ডিংস, এইটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে এইটা আমাদের একটা চরম ব্যর্থতার জায়গায়।
যে সফলতা আমরা সবাই সেটার অংশীদার হইতে চাই, সবাই নিতে চাই, কিন্তু ব্যর্থ হইলে তখন আমরা একজন আরেকজনের ঘাড়ে দোষটা চাপায় দিই। তো এইটা কি আসলে গণরূপ হইল? তার মানে এই জায়গাটা যদি আমি এখন বলি যে আমরা খেয়াল করি যে আমি যখন, আমরা যে বিষয় নিয়ে কথা বলেছিলাম যে একই আমি এবং আমি, মানে আমিত্ব, গণের মধ্যে যখন আমি একটা সাধারণ রূপ, আমার মতো আরো অনেক রকম মুশফিকুর রহমান টুকু তারা সেখানে থাকছে, আমি তখন চিন্তা করছি এরা প্রত্যেকেই আমার মতোই, আমার সমান, আমি এদের সাথে একই কাতারে। মানে পানি যেরকম নদীতে যখন প্রবাহিত হয়, একটা জলের কণা কখনো আলাদা আরেকজনের সাথে ডিভাইডেশনটা করে না। আমরা মানুষ হিসেবে আমরা ওই রূপটা থেকে যখনই বিচ্ছিন্ন হই, আমি যখন ব্যক্তি তার নিজের একটা রূপ নিয়ে দাঁড় হইতে চাই, তখনই হচ্ছে আমাদের সংকটগুলো তৈরি হয়। এবং সেই সংকটগুলোর জায়গায় আমরা প্রত্যেকেই, এই যে আমাদের ইভেন সিভিল প্রশাসন বলি, আমাদের পুলিশ প্রশাসন বলি, মানে আমাদের রাষ্ট্রের ইভেন সেই বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক দল, আমাদের প্রত্যেকটা অবস্থানেই আমরা প্রত্যেকেই এক একজন লেখাইতে চাই যে আমি অমুক, আমি একজন বিচারক, আমি একজন আইনজীবী, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, আমি দেশের প্রধানমন্ত্রী। মানে আমি যখন আমার আসনে বসবো, নিঃসন্দেহে ওই আসনটা আমাকে ডিফাইন করে দিবে যে এই আসনের চরিত্রটা কেমন হবে। প্রধানমন্ত্রী যখন তার আসনে বসবে, নিঃসন্দেহে ওনাকে সারা বাংলাদেশের সবার জন্য ওনাকে চিন্তা করতে হবে, কিন্তু উনি যখনই ওখান থেকে বের হয়ে আসতেছেন, ওনার জন্য উনি কেন সাধারণের কাতারে মিশতে পারবেন না? উনি যখনই সাধারণের কাতারে মিশতে পারবেন না, কিংবা একজন আইনজীবী, কিংবা ওই যে বললাম যে একজন ডাক্তার, তিনি যখন তার জায়গা থেকে, কিংবা একটা রাজনৈতিক দলের বড় নেতা, তিনি যখন খেলার মাঠে যাচ্ছেন, কিংবা একটা সঙ্গীত আয়োজনে মিশতেছেন, কিংবা উনি কি মসজিদে, আমি এই জায়গাটা একটু জাস্ট স্পর্শ করে যাই, মসজিদে যখন আমরা আবার প্রবেশ করি, কিংবা বিভিন্ন ধর্মীয় মানে উপাসনালয়ে যখন আমরা প্রবেশ করি, তখন কিন্তু আমরা এই জিনিসটা মানার চেষ্টা করি যে ওখানে গিয়ে আমরা সবাই, মানে সামনের কাতারে অমুক থাকবে না, সবাই এক কাতারে পাশাপাশি দাঁড় হই, ধনী গরিব বর্ণ মানে বিভিন্ন নির্বিশেষে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা প্রথা চালু হয়েছে, যেটা আগে ছিল না। সেটা হচ্ছে এখনো আমাদের বড় বড় সাহেবরা, ওনাদের জন্য একটা নির্ধারিত আসন থাকবে, সেটা নামাজের স্থান হোক, মন্দিরে উপাসনার জায়গা হোক, সেই জায়গাটা থাকবে, ওনারা সেইখানে যাবেন, বাদ বাকিরা পিছনে থাকবে। সো আমরা কিন্তু কোনোভাবে এই যে জাতি হিসেবে আমরা ধীরে ধীরে এমন একটা জায়গায়, যেটা আমরা আসলে বলি যে গণতন্ত্রের রূপ যেটা হইতে পারতো, আমরা যেগুলো নিয়ে ঈর্ষা করি, আমরা যখন স্ক্যান্ডিনেভিয়া কোনো কান্ট্রির আমরা যখন দেখি একজন প্রধানমন্ত্রী ওই যে ট্রামে করে কিংবা বাসে উনি যখন যাচ্ছেন, কিংবা ডাক্তারখানায় উনি বসে আছেন সিরিয়াল দিয়ে, এইগুলো নিয়ে আমরা খুব গর্ব করি যে দেখছো একজন প্রধানমন্ত্রী কত মানে সাধারণের মতো জীবনযাপন করে, উনি রাস্তা থেকে হয়তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকে খেয়ালই করতেছে না। কিন্তু উনি যখন আবার ওনার ক্যাবিনেট মিটিংয়ে বসতেছেন, উনি যখন প্রধানের চেয়ারে বসতেছেন, তখন উনি কিন্তু ওনার দায়িত্বের কথা উনি আবার ভুলে যাচ্ছেন না, তখন উনি ওনার সেই রূপটা নিচ্ছেন। তো তার মানে ওনারা তাহলে ওই জায়গাটা পৌঁছাইলেন কিভাবে? আমাদের কাছে যেটা এখনো যোজন যোজন মাইল দূরে, যেভাবে ফরাসি বিপ্লবের সাথেও তুলনা করলাম, যে আজ থেকে হয়তো প্রায় কি বলে যে 300 বছর পুরনো সময়ে আমরা বাংলাদেশ হয়তো সেরকম জায়গার সাথেও আমাদেরকে আনফর্চুনেটলি তুলনা করতে হচ্ছে, যে আমরা হয়তো আমাদের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, দৃশ্যমান ব্যাপক, এটা নিঃসন্দেহে যে বাংলাদেশ গত 50 বছরে যা ছিলাম, বর্তমানে এই বাংলাদেশে যে কেউ এসে একটু থমকায় যাবে যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন দেখলে। কিন্তু আমাদের মানসিক যে অবস্থান স্থিতি, সাধারণের গণের কারো কারো এক একটা শ্রেণী তৈরি হয়েছে, তারা বিশ্বের যে কোনো পর্যায়ে তাদের সাথে কম্পিট করার যোগ্যতা রাখে এবং তাদেরকে হারানোর। আমরা আজকেও দেখলাম গতকাল একটা অলিম্পিয়াডে, মানে আমাদের বাংলাদেশেরই একজন তরুণ, মানে সে আমাদের জন্য অনেক গৌরব বয়ে নিয়ে এসেছেন। তো এইরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের নিঃসন্দেহে গর্ব করার মতো জায়গা আছে, কিন্তু আমরা গণ হিসেবে ব্যর্থ হইলাম কেন? আমার মূল পয়েন্ট হচ্ছে এখানে। এবং যে গণ মানে যে কারণে হয় কি, যে আমরা যখন একটা নির্বাচন প্রথার মধ্যেও আগাই, আমরা কি চিন্তা করেছি যে 5 বছর পরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে, শুধুমাত্র এটাই হইতেছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। আচ্ছা, আমাদের সামগ্রিকভাবে আমি খেয়াল করেন যে একটা প্রচণ্ড পরিমাণে বৈষম্যে ভরা, আমাদের চিন্তা চেতনার মধ্যে আমিত্বে ভরা, আমরা প্রচণ্ড ইগো সম্পন্ন একজন, আমরা একটা ক্লাস তৈরি করেছি, বিভিন্ন ক্লাস। তো এই ক্লাসের মধ্যে এই সমাজে যারা কথাই বলতে পারে না, যাদের কোনো অবস্থানই নাই, এবং যারা জানে আমি একটা ভোট দিব 5 বছরে আমার কাছে আর কেউ আসবে না, কেউ জিজ্ঞাসা করতে আসবে না, সো রাষ্ট্রের কি হবে না হবে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, মানে আমার কিছুই করার নেই আসলে।
তো সে তখন চিন্তা করে যে আসলে ভোটের আগে তাহলে শুধু আমি দিলেও যা না দিলেও তা, তো ওর থেকে যদি যখনই কেউ তাকে কোনো টাকা পয়সা অফার করে সে তখন চিন্তা করে যে হ্যাঁ মুফতে যদি আমি 500 টাকাও পাই, 1000 টাকা পাই, ঠিক আছে নিয়ে নিলাম, এটা পকেটে রাখলাম, কিংবা আমার স্থানীয় ভিত্তিতে অমুক নেতা আছে, বাস ওনাকে হয়তো ডাক দিলে আমি একটা কাজে পাবো, আমি শুধুমাত্র, কিংবা ওনাকে ভোট না দিলে উনি হয়তো পরে আমাকে একটা ফয়সালা করবে, এটার একটা রেশ আমাকে টানতে হবে। এই যে নানান ধরনের ইকুয়েশন, এই কারণে তো আমাদের ভোট কি আসলে আমরা যতই আমরা যদি বলি যে আমাদের আর্মি, সেনাবাহিনী কিংবা একটা স্বচ্ছ নির্বাচন কমিশন খুব একটা ফেয়ার ইলেকশন করলেন, তো ভোট কি কোনোদিনই সুষ্ঠু হয়েছে বাংলাদেশে? সেটা আসলে কোনোদিন প্রতিনিধিত্ব করেছে, জনগণের প্রতিনিধিত্ব করেছে? আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমার এই প্রশ্ন। আপনারা জানেন প্রত্যেকে যারা রাজনৈতিক দল করেন যে কিভাবে ভোটের রাজনীতিকে ম্যানুপুলেট করতে হয়, কিভাবে ভোটের বিভিন্ন পকেটিং সিস্টেম আছে, যে আপনি কোন কোন এরিয়াতে কাকে কাকে পকেটের মধ্যে নিতে পারলে কিংবা কোন কোন কেন্দ্র দখলে নিতে পারলে আপনি জিতে যাবেন। তো এই যে বিষয়গুলো, কারণ এইটা একটা বড় নির্দেশনা কি দেয় যে আমাদের রাজনীতিবিদেরও আসলে এই জন্য জনগণকে নিয়ে কখনো চিন্তাই করা না, জনগণকে তারা অত বেশি মূল্যায়ন করার প্রয়োজন হয় নাই। তো বাংলাদেশে যে কারণে যেটা হয়েছে যে গত 15 বছরে ভোটের রাজনীতি না থাকলেও জনগণ খুব একটা এটা নিয়ে বিরক্ত ছিল না, সরি টু সে। আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এইটাকে এমনভাবে ভাবার কারণ নাই যে আমাদের গত 15 বছরে বাংলাদেশে ভোটিং সিস্টেম চালু ছিল না বলে যে বাংলাদেশ একেবারে যে খুব অনেক বিভৎস রকম একটা জায়গায় পৌঁছায় গেছে। আমাদের কি ভোট ব্যবস্থা ছিল ভাইয়া? সেই ভোটের মধ্যে আমাদের জনগণের কি কি আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল এর আগের পরে? কারণ আমি তো দেখছি যে আমি যখন বললাম যে আমি নিজেও যখন আমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি যখন গবেষণা করারও চেষ্টা করেছি, আমি তখন নিজে স্পষ্ট করে যখন বুঝতে চেয়েছি জনগণের সাথে কথা বলবো, এই বিষয়টা একটা ফার্স, এটা স্রেফ একটা কৌতুক সম, আমাদের যে টোটাল যে সিস্টেমটা, এটা আসলে গণতন্ত্রের মূল যে বাণী তার ধারে কাছেই এটা পৌঁছায় নাই, এটা ধারে কাছেই পৌঁছায় না। তারপরেও মন্দের ভালো কি বলে যে হ্যাঁ অন্তত 5টা বছর পরেও যদি আমার একটা ভোটের ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণকে একটু সম্মান দিয়ে কথা বলতেন, যে অ্যাটলিস্ট 5 বছর পরে কিছু তো একটা বলতে হবে, কিছু তো একটা মুখ দেখাইতে হবে। যে যেমন বাংলাদেশে নিশ্চিতভাবে আওয়ামী লীগ আরও 2-4-5 বছরের মধ্যে মুখ দেখানোর মতো তার পরিস্থিতি থাকবে না। হ্যাঁ, যদি একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এবং তারা দলগত হিসেবে তারা যদি ক্ষমা প্রার্থনা করে এবং চিহ্নিত যারা অপরাধী ছিলেন তাদের প্রত্যেকের সাজা হয়, তারপরে হয়তো একটা সুযোগ আসলেও আসতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু নিকট ভবিষ্যতে বলতেছে না যে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নাম দিয়ে কেউ যে আসলে জনগণের কাতারে দাঁড় হয়ে একটা কথা বলবে সেই মুখটা কারো নাই। তো এই মুখটা কম্পারেটিভলি ছিল, যদি থাকতো, যদি ভোটটা অন্তত জনগণ দিতে পারতো। তো এই জন্য আমরা শুধুমাত্র আমাদের টোটাল কনসেন্ট্রেশন, ইভেন এখনো পর্যন্ত আমাদের বিরোধী দল যারা আছেন সক্রিয়, তাদেরও চিন্তার একটা মূল জায়গা হচ্ছে কবে একটা ভোট হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা রাজনৈতিক দলের খাতে ক্ষমতাটা দিয়ে দেন। কি লাভ ভাইয়া আপনাদের কাছে, আপনাদের এই মুহূর্তে ক্ষমতায় নিয়ে এসে? আপনি এই মুহূর্তে ক্ষমতায় এসে আমাদেরকে কি উপহার দিবেন? আপনাকেও তো আপনার দলের ভেতরগত আপনাদের রাজনৈতিক সংস্কৃতি, আপনাদের রাজনৈতিক চর্চা, আপনার দলের মধ্যে কি গণতন্ত্র আছে আসলে? আপনাদের মাঠ পর্যায় থেকে আপনাদের নেতারা, কর্মীরা আমরা দেখি না? আমরা তো বাংলাদেশেরই মানুষ, আমরা তো সবার সঙ্গে আমাদেরকে মিশতে হয়, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি যেই আছে, আমাদের তো চারিপাশে যারা আছে তাদের সবাইকে নিয়ে তা আমরা দেখি না যে আসলে ভিতরে তাদের ভিতরে যে কি আকাঙ্ক্ষা কিংবা তাদের কষ্ট, তো সেই জায়গাটা তো এখনো পৌঁছায় নাই। তো আমরা যে একটা অসীম একটা সম্ভাবনার দুয়ার খুলছে বাংলাদেশে, এই যে প্রথাগত যে কাঠামো এবং চিন্তার জায়গায় একটা আঘাত করে আমরা এখন চিন্তা করছি যে আমরা এটাকে একটা নতুন বাংলাদেশের দিকে আগায় নেব। তাহলে সেক্ষেত্রে আমরা কি একটু পুনর্মূল্যায়ন করব না, পুনর্বিবেচনা করব না আসলে গণতন্ত্রের মূল স্পিরিটটা কি, যেখানে গণের মত, সাধারণের মত প্রতিফলিত হবে? সেইটা করতে গেলে তার পূর্ব শর্ত কি ছিল? এখন আমি বললাম যে আমি যখনই গণ হিসেবে চিন্তা করছি যে আমি ব্যক্তি স্বাধীন এবং সংখ্যাগরিষ্ঠ, খেয়াল করেন আজকে বাংলাদেশের যে একটা নৈরাজ্যকর ভীতিকর একটা পরিস্থিতির জায়গায় দাঁড় হয়ে আছে আবারও, কারা করছে এটা? আপাততভাবে যারা মাঠে সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাটা কারা? যারা একটা নির্দিষ্ট একটা লক্ষ্য দ্বারা তাড়িত এবং যাদের একটা টার্গেটটা হচ্ছে খুব অল্প, খুব বড় কিছু না, এবং সেই টার্গেটটা, এবং তারা হচ্ছে এমনই সংগঠিত একটা ফোর্স, এবং সেই সংগঠিত ফোর্সটা তাদেরকে খুব সহজেই একত্রিত করা যায়। এখন তারা কিন্তু শুধুমাত্র মাঠে আছে, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু সংগঠিতভাবে মাঠে নেই।
আর জনগণ যে ছাত্র জনতা বলতে যেটা মিন করে, তাদের যে প্রাথমিক লক্ষ্য সেটা তো অর্জিত হয়েছে। তারা একটু এখন তো একটু থিতিপ্রাপ্ত অবস্থায় আছে, যে মানুষের ভিতরে ওই যে খুব চরম ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে যে রাস্তায় নেমেছিল, দিনের পর দিন ছিল, এখন কি সেটা কতদিন কন্টিনিউশন হয়? তো তারা যখন থিতিপ্রাপ্ত অবস্থায় প্রত্যেকেই চিন্তা করছে আসলে কোথায় যাব, একটু বিভ্রান্ত কেউ কেউ, আর বাকি সময়টা মাঠটা দখল করে নিয়েছে ওই যে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে যারা উপস্থিত দীর্ঘদিন ধরে, মানে তাদের বড় অস্ত্র হচ্ছে ধর্ম, কিন্তু তারা করছে রাজনীতি। এবং বাংলাদেশে এই যে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে গত এপিসোডে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগ আদৌ আছে কি নাই, এবং সেইটা যদি করতেও চাই সেইটা কিরকম হইতে পারে, সেখানে আপনি কখনো জবরদস্তি করতে পারেন না, আপনি কারো উপরে চাপাই দিতে পারেন না, সেটা আপনার কোনো ধর্মগ্রন্থ এটাকে জাস্টিফাই করে না। তাহলে তার মানে বোঝাই যায় যে একটা জনগোষ্ঠী সে মানুষের সর্বোচ্চ আবেগের যে জায়গাটা, তার বিশ্বাসের যে জায়গাটা, সেই জায়গাটাকে ব্যবহার করে কাজ করার চেষ্টা করছে। এবং সেইটাকে তারা কি নাম দিচ্ছে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, তারা যখন আক্রমণ করছে, একটা মাজার ভাঙতে যাচ্ছে কিংবা একটা হিন্দুদের উপাসনালয় ভাঙতে যাচ্ছে, কাউকে মানে একটা ভাস্কর্য কিংবা ইভেন বিভিন্ন জায়গায় এই যে দখল করার কিংবা ভাঙচুর করার, এবং এই ম্যান্ডেটটা তাদেরকে তো যে বললাম, এখন জনতা তো সংগঠিত না, এখন মাঠে অন্য কোনো জনতা তো সংগঠিত না, কিন্তু তারা তো একটা ডাক দিলেই তাদের সংগঠনগুলো হাজির হয়ে যাচ্ছে। এখন তারা যেহেতু চিন্তা করছে কেউ তাদেরকে প্রতিহত করছে না, সুতরাং এইটাই এখন ন্যায়। আমি স্পষ্ট করে দেখলাম যে এই সংজ্ঞাগুলোতে এখন চলে আসছে যে আমি অধিকাংশ মানুষ যদি অন্যায় করে সেটাই তখন ন্যায়। খেয়াল করেন কত ভয়ঙ্কর একটা ফিলোসফিক্যাল টার্মে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। ঠিক যেটা 2500 বছর আগে সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখনও কিন্তু সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যেটা এই গ্রিসই প্রায় এই যে 2500 বছর পরে এসে তাদেরই একটা আদালত, তারা ভুল স্বীকার করলেন যে এটা আসলে ভুল ছিল, এটা ঠিক হয় নাই, যদিও সবাই জানতেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তা আমি বলছি যে সংখ্যাগরিষ্ঠ যে কত ভয়ঙ্কর হইতে পারে, এখন মব যেটাকে আমরা বলি, তো সংখ্যাগরিষ্ঠ তার মানে একটা ভয়ঙ্কর জিনিস, সবসময় একটা ভালো কিছু না। এখন এই কথাটা বললে আবার যে কেউ বলতে পারে তুমি তো গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছো, তাহলে খেলাফততন্ত্রে চলে আসো, খেলাফততন্ত্র কায়েম করো, আমরা তো ওটাই চাই। এইটা হচ্ছে আর একটা ভয়ঙ্কর জিনিস। সো ওই আলোচনাগুলো আমরা পরে আরো করব, যে আমরা যখন স্পেসিফিক্যালি মানে উত্তরণের পথ খুঁজব। কারণ খেলাফততন্ত্র বলেও আসলে ইসলামে কোনো কিছু জায়েজ নাই। মানে আমি তো আসলে কোরআনকে যখন মানদণ্ড মানি, ওখানে নবীর প্রসঙ্গ পুরোটাই আলাদা। তো নবীর পরে যখন এক ধরনের খেলাফতের জায়গা আসে, সেটা আপনি বলতে পারেন যে এইটা হচ্ছে মন্দের ভালো একটা কাঠামোর দিকে যাওয়া। কিন্তু ওনারাও কিভাবে করেছিলেন, এবং তারপরে ওই যে খোলাফায়ে রাশিদিনের পরে যে পুরা প্রসেসটাই কিভাবে খেলাফতটা রাজতন্ত্রে চলে গেল মুয়াবিয়ার হাত দিয়ে ধরে, এবং পুরো ইসলামটা যেভাবে আসলে পরবর্তীতে রাজতান্ত্রিক একটা ইসলাম আমরা দেখছি, এখন যেটা মেইন স্ট্রিম ইসলাম বলে লোকজন প্রচার করে, মানে এইটা বোঝার ক্ষেত্রে তো আমাদের অনেক বড় ভুল আছে, বিভ্রান্তি আছে। আমাদের ঐতিহাসিকরা বলি, আমাদের দার্শনিকরা বলি, আমাদের বড় বড় সমাজতাত্ত্বিক গবেষক প্রত্যেকেই যেখানে হোঁচট খাইছেন এবং যে জায়গাটায় ভুল করছেন, যে কারণে আপনারা মানে যে ধর্মকে একসময় মনে হচ্ছে সাংঘর্ষিক, আমার প্রতিবন্ধক, কিন্তু মূল ধর্ম কিন্তু কখনোই আপনার সংঘর্ষের বিষয়বস্তুই না। আপনি যেখানে ধর্মকে যতবার প্রতিপক্ষ বানাইতে চাচ্ছেন, জেনারেলি আপনি নিজেই হোঁচট খাচ্ছেন, আপনি নিজে ছিটকে পড়ে যাচ্ছেন, কারণ মানুষের ভিতর থেকে ধর্ম নিতে পারবেন না। আবার ধর্মকে অ্যাকসেপ্ট করতে গেলে ধর্মের রাজনীতিটা যদি আমি বুঝতে না পারি, তখন আবার ওইটা আমাকে হঠকারীভাবে কোথাও না কোথাও ওইটাকে আমাকে চাপায় দিবে। তো এই সূক্ষ্ম লাইনগুলো বুঝতে গেলে আমরা যদি প্রথমে একটু বলি, তাহলে গণতন্ত্র প্রবেশ করার প্রাথমিক শর্ত কি? গণতন্ত্রে প্রবেশের প্রাথমিক শর্ত হচ্ছে সমাজতন্ত্র। গণতন্ত্র কায়েমের দুইটা পথ, একটা হচ্ছে আইদার পুঁজিতন্ত্র অথবা সমাজতন্ত্র। খুব স্পষ্টভাবে জিনিসটা বুঝতে হবে আমি কোনটার দিকে আগাবো। পুঁজিতন্ত্র জিনিসটা কি? মানে যেটাকে বলে যে মুনাফা কেন্দ্রিক, আমার ব্যক্তির লাভালাভের কেন্দ্রিক, আমি নিজে একটা কিছু করব, সরাসরি আমার একটা লাভ হবে, আমার ব্যক্তিগত কোনো একটা চাওয়া পাওয়া পূরণ হবে, সেইটাকে আমরা বলছি যে পুঁজির ধর্ম হচ্ছে ওইটা, যে আমার যেখানে সরাসরি মুনাফা, আমার লাভটাকে সবসময় ইনস্টিগেট করে, আমাকে সবসময় ওই দিকেই ধাবিত করে। আচ্ছা, এখন আমাদের মতো একটা পিছিয়ে থাকে একটা জনগোষ্ঠী, যাদের শিক্ষায় পিছানো, যাদের নৈতিকতার জায়গাগুলো এখনো পর্যন্ত আমরা একটা সমন্বিত একটা রূপে পৌঁছাইতে পারি নাই, এইটাই যখনই পুঁজিবাদের ওই রকম একটা জায়গা, একটা তন্ত্র যখন এসে হাজির হবে, ব্যক্তি, ইভেন আমি যদি আরো সহজ করে বলি যে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা, যারা স্বাধীনতার অর্থই বুঝি না, যারা স্বেচ্ছাচারিতাটাকে ভাবি স্বাধীনতা, মানে সংজ্ঞাটা যাদের কাছে ক্লিয়ার না, তো তার কাছে আপনি যখনই এই যে ব্যক্তি স্বাধীনতার চরম বিকাশটা দিয়ে দিবেন, সে তো যা ইচ্ছা তাই করবে, সে মনেই করবে যে এটা আমার রাইট, আমি এটা করতে পারি। একজন ব্যবসায়ী যখন তার ইচ্ছা মতো একটা পণ্যের দাম, আপনি খেয়াল করেন একটা গ্রাম থেকে শহরে
যে যেভাবে যখন পারছে সে তার পণ্যের দাম নির্ধারণ করছে। কেন? আমরা এটাকে তখন নাম দেওয়া হচ্ছে এটা মুক্তবাজার অর্থনীতি। এটা যে যার মতো করে করবে, ক্রেতা কিনতে চাইলে কিনবে, তোমার পোষাইলে নাও, না পোষাইলে নিও না। এখন এইটা মানে আপনি জিম্মি করছেন কাকে? সো কোথাও কোথাও বাধ্য হয়ে সে তখন মেনে নেয়, একটা কম্পারেটিভ প্রাইসেস নিয়ে যায়। আর যখনই সুযোগ থাকে, এই যে বিভিন্ন অকেশনে আমরা যখন রমজান মাসেই দেখি যে দ্রব্যমূল্য হু হু করে বাড়তেছে, কারণ পিপুলের একটা কিছু পণ্যের উপর একটা কনজামশন রেটটা বাড়ে। আবার এই যে ইভেন এই যে তুরাগের পরে যখন তাবলিগ জামাতের ইস্তেমা যখন হয়, তো তখন ওখানেও দেখবেন যে টঙ্গীর আশেপাশে ওই জায়গাগুলো সাধারণ জিনিসপত্রের দামগুলো কিভাবে লোকজন বাড়ায় দিচ্ছে। কিন্তু সবাই না, মানে অধিকাংশ, মানে আমাদের মনস্তত্ত্বের জায়গাগুলো কেমন, সবাই সুযোগ নিতে চায়। এবার বন্যার সময়ও দেখলাম যে বন্যার সময় যখন লোকজন ত্রাণ দিতে যাচ্ছে, সেই জায়গাতেও বিভিন্ন দোকানে যে জিনিসের যে দাম তার থেকে বেশি দাম রাখতেছে। তা আপনি কি বলতে চান যে বাংলাদেশের জন্য এই পুঁজিতন্ত্রের কিংবা মুক্তবাজার অর্থনীতি ইট ইজ কারেক্ট? এটা আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আগায় দিবে। আমরা কিভাবে বড় হচ্ছিলাম, বাঙালি জাতি হিসেবে বিকশিত হচ্ছিল কিভাবে, আমরা যেটা বলি যে সমাজ বলতে কি বুঝি আমরা। আমি প্রথমে ব্যক্তি, আমার একটা পরিবার আছে, আমার পরিবারের সাথে মিলে আমার আত্মীয় স্বজন মিলে আমরা একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে এরকম যখন একটা এরিয়াতে কিছু অনেকগুলা গোষ্ঠী আছে তাদেরকে মিলাই তো আমরা একটা সমাজ বলি। যে ধরেন যে একটা গ্রাম, আমি যেমন আমার যে পারিবারিক যে গ্রামে আমি যেখানে আমার শৈশবের একটা সময় আমি কাটিয়েছি, তো যেখানের সাথে আমার এখনো যোগাযোগটা অনেক বেশি, সেখানে প্রাথমিকভাবে আমার পরিবেশ বলতে, সমাজ বলতে আমি আমার গ্রামটাকে বুঝি। এরপরে ওই সমাজটা আস্তে আস্তে একটা ইউনিয়ন কেন্দ্রিক, তারপরে ওটা একটা উপজেলা কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক, তারপরে না একটা বাংলাদেশ কেন্দ্রিক। মানে এই যে ধাপে 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 আমরা আগাচ্ছি। তা আমি যখন আমার পরিবারে, আমি ব্যক্তি যখন একা নিজে একটা চিন্তা করছি, আমি যখন পরিবারের অন্য সদস্যের সামনে কথা বলতে যাই, আমি একটু হিসাব করে কথা বলি, এটা ওনারা সবাই অ্যাকসেপ্ট করবেন কিনা। খেয়াল করেন, এই পয়েন্টগুলো আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ। খুবই সহজ কথা বলছি, এটা না বোঝার মতো কিছু নাই, কিন্তু আমরা অনেক সময় সহজ জিনিসই মিস করে যাই। সেই জন্য আবারও মনে করায় দিচ্ছি, আমি ব্যক্তি, আমি যা খুশি তাই করতে পারি, এটা হচ্ছে এক। কিন্তু যখনই আমি একটা পরিবারের অংশ, আমি পরিবারের সকল সদস্যের সামনে যখন কথা বলবো যে কোনো বিষয়ে, আমি নিজে আরেকটু সতর্ক হয়ে কথা বলি। আমার পরিবার যখন আর একটা গোষ্ঠীর মধ্যে, আর বিভিন্ন আত্মীয় স্বজনের ফোরাম নিয়ে যখন আমরা কোনো বিষয়ে কথা বলি, আমার পরিবার তখন আরেকটু সতর্ক হয়ে একটা কথা বলি। আবার এই গোষ্ঠী যখন একটা সমাজের সাথে কথা বলে, ইন্টারাকশনটা করে, তখন সে তার ইন্টারেস্টের থেকে টোটাল সমাজে সবার জন্য কিভাবে আসলে ভালো হয়, একসাথে আমরা থাকতে পারি, সেরকম আলোচনা করি। যেমন আমি নিজে হয়তো যদি সরাসরি বলি, এইটুক প্রাইড হয়তো নিতে চাই যে দেশের বিভিন্ন বিশৃঙ্খলা হওয়ার পরেও আমাদের গ্রামে হয়তো সেই অর্থে কোনো রকম বিশৃঙ্খলা হয় নাই। কেন হয় নাই? কারণ গ্রামের যারা যত লোকজন আছে সবাইকে শুধু একটা মেসেজই বলার চেষ্টা করছি আমরা। আগেও যেটা বলছি আমি, যে এর আগের নির্বাচন পরবর্তী সহিংসতাও কখনো হয় নাই। কারণ আমরা বলছি তুমি গ্রামের মানুষ, তোমার শেকড় এটা, তুমি কোথায় যাবা? তুমি রাজনীতি করো ঠিক আছে, কিন্তু রাজনীতির নামে যে লাঠালাঠি করতেছো, তুমি তোমারই কোনো না কোনো অন্য গোষ্ঠীর কিংবা তোমার নিজের গোষ্ঠীর কোনো ভাইয়ের মাথায় মানে মারতেছো। তোমার বড় বড় নেতারা, তারা তো যে কোনো একটা পরিস্থিতি তারা যে কোনো সময় চলে যাবে। তারা গত 5 বছর 10 বছর 15 বছরে যে টাকা পয়সা তারা কামাইছে, সেই টাকা নিয়ে আগামী 5-10 বছর তারা না থাকলেও চলবে। তুমি যাবা কোথায়? তোমার শেকড় কোথায়? তোমার তো লুকানোর জায়গা নাই। তো এই জিনিসটা তারা বুঝছে। গত 5 বছর ধরেও সিগনিফিকেন্টলি হয়তো বলতে পারি যে আমাদের গ্রামে ওইরকম কোনো সহিংসতার যে বড় বড় যে ঘটনা, এইগুলো ঘটে নাই। তা আমি যখন নিজের ব্যক্তিগত জীবন থেকে এরকম একটা জিনিস উপলব্ধি করি যে এইটা তো সম্ভব, এটা তো ইউটোপিয়া না, ইট ইজ পসিবল। কিন্তু পসিবিলিটিটা কখন হবে? আপনাকে ছাড় দিতে হবে, আপনাকে ছাড় দেওয়া শিখতে হবে। আমি শুধুমাত্র আমি নিজে যেটা ভালো বুঝি, হ্যাঁ, কি এই যে যেটাকে বলে যে পলিটিক্যাল কারেক্টনেস, আমি পলিটিক্যালি খুবই শুদ্ধ, আমি আমার নীতিতে অটল, আমি সব থেকে ভালো জিনিস বুঝি। ইয়েস, অফকোর্স আপনি সব থেকে ভালো বুঝেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আপনি যে সমাজটায় বাস করতেছেন সেই জায়গাটায় কোন বিষয়ে ন্যূনতম একটা ঐক্যে আপনি পৌঁছাইতে পারেন। আপনাকে তো ন্যূনতম ঐক্যের স্তরগুলো আগে ডিফাইন করতে হবে যে কোন কোন বিষয়গুলোতে আমরা একমত হব। আমরা সব বিষয়ে তো দ্বিমত করে আমরা তো টিকতে পারবো না, এবং সেটা শুধু বিশৃঙ্খলার জায়গা হাজির করবে। এবং যে তন্ত্রের কারণে, মানে এই যে বললাম যে আমি নিজে কোনো কিছুর সাথে মানে স্যাক্রিফাইস করব না, আমি কোনো ছাড় দিব না, এবং এইটাই হইতেছে আজকে এই যে ফ্যাসিজমের উৎপত্তি। ফ্যাসিজমগুলো তৈরি হয়েছে কিভাবে? স্রেফ এই মনস্তত্ত্ব নিয়ে, যেই বড় নেতার কাঠামোতে দাঁড় হয়ে যায় সে নিজেই একজন ফ্যাসিস্ট হয়ে যায়, কারণ তার কালচারাল প্র্যাকটিসটা ভাবে তৈরি হয় নাই। সেটা গ্রাম থেকে শহর, রাজধানী, ক্ষমতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত। তা আমাদের ইভেন যত রাজনৈতিক দলগুলোর নেতারাও অলমোস্ট তাই,
যে এক একজন পরিবর্তনের ধোয়া তুলে তারা যখন ওই জায়গাটায় পৌঁছান তারা নিজেরাও পূর্বের যে যা ছিল তাই হয়ে যায়। তো আমাদেরকে প্রাথমিকভাবে তাহলে আমি যদি বলি যে আমাদের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড, আমাদের চিন্তার যদি এরকম সমাজকেন্দ্রিক হইতো, একটা সমাজ ধরে ধরে আমরা বিকশিত করার চেষ্টা করতাম, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা যতই তার বিরুদ্ধে, হ্যাঁ তার প্রভুত্ববাদী এক ধরনের প্রতিবেশীর প্রতি রাজনৈতিক মনস্তত্ব আছে, এই জন্য তাদেরকে আমরা প্রচণ্ড পরিমাণে শঙ্কার দৃষ্টিতে এখন দেখি, এবং ওই সেই বন্ধুর কাতারে অতিরিক্ত বন্ধুত্ব করতে গিয়ে বাংলাদেশের আজকে এই অনেক পরিণতি হয়েছে। কিন্তু সেটা আমি এখনো মনে করি না যে ভারতকে আপনি শত্রু হিসেবে চিন্তা করেও বাংলাদেশের জন্য এটা খুব ভালো কিছু হবে। এইটা মাথায় নিতে হবে। আপনি প্রতিবেশীকে চটায় বিরক্ত করে, মানে একদম শত্রুতামূলক একটা অবস্থায় আমরা নিজেরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করি না। আমি যে সমাজে বাস করি, আমি এই যে ঘরে বসে কথা বলছি, আমার পাশের ঘরের আশেপাশে যে 4-5টা ঘর আছে তাদের সাথে যদি আমার সম্পর্ক চরম বৈরিতামূলক হয়, আমি কি নিজে এখানে কমফোর্টেবলি থাকতে পারবো? তো একটা রাষ্ট্রকেও যখন আমরা ওইরকম একটা সত্তাগত হিসেবে চিন্তা করব, আমি আমার প্রতিবেশীদের সাথে বৈরিতামূলক শত্রুতা আমাকে সম্পর্ক কেন রাখতে হবে? মানে আমার কারোই তো প্রভু বানানোর দরকার নাই, আমার হয়তো বন্ধুও দরকার নেই, কিন্তু আমার শত্রুও দরকার নেই। আমরা প্রত্যেকের সাথে তার প্রয়োজন মতো মিশবো। আমারও দরকার আছে, তারও দরকার আছে। তো আমাদের সামাজিক কনসেপ্টগুলো তো এরকমই। আমরা যে সমাজগুলোতে আমরা বাঙালি সংস্কৃতি বলতে যেটা মিন করি, আমরা এই যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কিংবা ধনী, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, এই যে নানান রকম, ইভেন ইসলামের যখন প্রচারটাও আসছে, যে এই মানে জনপদে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিংবা এইরকম নাম করেও যে অনেক জাতি প্রথার জায়গাগুলো ছিল, আগে এককালে বিরাজ করত, সেই জাতি প্রথাগুলোও তো মানে মানে যে কি বলে যে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যেও তো এই প্রথাগুলো অনেক বিলোপ হয়ে গেছে। তারা নিজেরাই অনেক সংস্কারের মধ্য দিয়ে আগাইছে, তাই না? আগের মতো করে ওইভাবে আসলে কিভাবে চিন্তাই করে না। কিছু কিছু কেউ করে, যেটা আমাদের বলে যে কট্টরবাদী সারা জীবন ছিল। আমরা একটা ইউটোপিয়ায় ভুগি, যে আমাদের এমনকি সমাজতন্ত্রের কথা বলতে গেলে তো এক ধরনের ইউটোপিয়ান চিন্তা আসে, যে যারা এটার অ ক খ গুলো পড়েন তাদেরকে যখন সাম্যবাদের পাঠ শেখানো হয়, আমাদেরকে বলা যে আদিম সাম্যবাদ নাম করে একটা ইউটোপিয়ান জিনিস আমাদেরকে গেলানো হয়, যে একসময় আদিম সাম্যবাদ ছিল। এটা পুরোপুরি ইউটোপিয়া, এটা একদমই কাল্পনিক, মন গড়া। এটা আমি সরাসরি বলছি, যে কারণ এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। মানে আদিম সাম্যবাদ বলে মানুষ, এই মানুষের চিন্তা যখনই তার মগজে আসছে, সেই মানুষ কখনোই, আজকে আপনি পৃথিবীর যে রূপটা দেখছেন ঠিক একই রকম রূপ শুরু থেকে এখন পর্যন্ত। এখন হয়তো 700 কোটি মানুষ, আপনি যদি এটার অনুপাত করেন যে কতগুলো মানুষ প্রোগ্রেসিভ অর্থে চিন্তা করে আর একটু আগাইতে চায়, কতগুলো মানুষ পিছনে ঠেলতে চায়, কত মানুষ নিরপেক্ষ অবস্থানে থাকে, আপনি জগৎ সৃষ্টির পর থেকে যে সময়ে সেই মানুষের সংখ্যা যে কয়েকজনই হোক, 500 হোক, 700 হোক, 1000 হোক, 1 লক্ষ হোক, আপনি যদি অনুপাতগতভাবে আপনার দেখার সুযোগ থাকতো, আপনি দেখতেন এই রেশিওটাই বিরাজ করতেছে। এবং এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে একটাই, আমি ব্যক্তি মানুষই তো কখনো সাম্যবাদী না 100%। আমরা এটা কেন ভুলে যাচ্ছি? আমি আমার ভিতরে একই সময় দুইটা চিন্তা কাজ করে যে কোনো বিষয়ে। আমি যখন চিন্তা করি যে একটা দ্বন্দ্ব, মানে এই যে ডায়ালেকটিক্সটা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই থাকে। আমি কখনো এদিকেও যাইতে পারি, এদিকেও যাইতে পারি। আমি নিজেই তো কখনো একটা স্ট্যাটিক পয়েন্টে হুবহু দাঁড় হই না। আমি তাহলে কিভাবে এই রূপটা আমরা চিন্তা কল্পনা করতে পারতেছি যে আগে 10 জন থাকলো, 100 জন মানুষ থাকলো, তারা সবাই সাম্যবাদী ছিল? এইটা একেবারে অবৈজ্ঞানিক, মানে ইউটোপিয়ান। এবং ওইটার কারণে আজকেও যদি বলি, আমাদের সমাজতান্ত্রিক কাঠামো বিনির্মাণের ক্ষেত্রগুলো প্রত্যেকটা অনেকবার, ইভেন সোভিয়েত ফল করার পিছনে এটা একটা বড় কারণ। কারণ তারা এই জায়গাগুলো খেয়াল করতে, মানে আমরা যখন একটা কল্পনার পিছনে ছুটি, মানে কাল্পনিক কিছু একটার পিছনে, আমি তখন হোঁচট খাবো। আর আমি যদি একটা রিয়েলিটি, যেমন এটা বলি যে এই যে জেন জে, মানে আমাদের এই জেনারেশন জেড যে আমাদেরকে যেটা দেখাইছে, বি ব্রেভ অ্যান্ড বি প্র্যাকটিক্যাল, একই সাথে দুইটা জিনিসই ছিল। সে শুধু প্র্যাকটিক্যাল বাস্তবতার কারণে খুব চুপচাপ বসে থাকে নাই, যে না বাস্তবতা এটা পারমিট করতেছে না, আমাদের এটা করা যাবে না, এত বেশি বাস্তববাদীও হয় নাই। আবার শুধুমাত্র এরকম হটকারী, মানে ব্রেভ বলতে যে না আমার যা মন চায় আমি একজন গিয়ে চলে গেলাম, তারা খুব কালেকটিভলি, তারা একটা ফোর্স হিসেবে তারা এটা আগাইছে ধাপের পরে ধাপ। এবং যে সময় সাহস দেখানোর প্রয়োজন, তারা সর্বোচ্চ সাহস নিয়ে দাঁড় হয়েছে। ওইখানে শুধু বাস্তবতা বিবেচনা করে, বাস্তবতাকে তারা তখন ভেঙে দিছে। তো এই দুইটা জিনিসের সমন্বয়ে যে কারণে আমরা এত কথা বলছি, এবং আমরা বলছি যে উপাদানগুলো এখনো খুব কারেক্টলি এক্সিস্ট করতেছে, যে আমরা যদি সঠিকভাবে এটাকে পুনর্মূল্যায়ন করতে পারি এবং বিবেচনা করতে পারি আমাদের ধাপগুলো, আমরা হয়তো সামনে একটা জায়গায় আমরা পৌঁছাইতে পারবো। মানে আমি যদি বলি যে আমাদের দর্শনগত জায়গায়, মানে সমাজতন্ত্রের মূল কনসেপ্ট যেটা,
যে সমাজবাদী রাষ্ট্র হবে, ব্যক্তিকেন্দ্রিক না। একটা সমাজবাদী রাষ্ট্রের মধ্যে যখনই আমি একটা ব্যক্তি যখন সমাজের অংশ, সেই ব্যক্তি কখনো হঠকারী আর হয় না। সে একটা প্র্যাকটিসের মধ্যে সে জানে যে আমি একটা কথা বললে আমার ওই বন্ধুটা আঘাত পাবে কিনা, অন্যায্যভাবে খেয়াল করতে হবে। এখানে আবার কয়েকটা পয়েন্ট আছে, কারণ এখানে সবাই তাই বলে অন্যায়ের দিকে দৌড়াচ্ছে, আমিও অন্যায়কেই সাপোর্ট করলাম, গা ভাসাইলাম, তাহলে তো যে লাউ সেই কদু, সেটা তো হইল না। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, ইন্টারেস্ট, যে হ্যাঁ আমার এইখানে এই আচরণটা আমি না করি। ধরেন যে এইখানে কথার কথা যে এখানে জোরে মাইক বাজালে আর 10 জন বিরক্ত হয়, আমার দরকারটা কি এখানে জোরে মাইক বাজানোর? আমার তো দরকার নাই। কিন্তু আবার যে জায়গাটা সবাই মিলে একটা অনেক বড় একটা ব্যান্ড মিউজিক শুনতে চায়, সেই জায়গায় অধিকাংশ সবাই শুনতে চাচ্ছে, ওখানে 5 জন গিয়ে আবার শুধুমাত্র বললো যে না আমরা ব্যান্ড মিউজিক শুনবো না, আমরা শুধু কাওয়ালি শুনবো, তা তখন সেটা তো আবার সঠিক হচ্ছে না। তো এই যে মানে এইভাবে একটা সমাজের মধ্যে মানে আস্তে আস্তে আমরা যখন, এবং ন্যায্যতাটা আমরা সবসময় বলি একটা জিনিস, যে মানুষকে প্রথমত ন্যায্যতার অবস্থানটাকে বুঝতে হবে, যে আমার স্বাধীনতা স্বেচ্ছাচারিতার ফারাকটা বুঝতে হবে, আমাকে ন্যায্যতার অবস্থানটা বুঝতে হবে, এবং আমাকে আমার নিজের পছন্দের বাইরে গিয়েও আর একজনের সেই স্বাধীনতাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। তখনই আমি একটা সমাজকেন্দ্রিক একটা ব্যবস্থা তৈরি হবে। আর সমাজকেন্দ্রিক ব্যবস্থা যেটা বলতেছিলাম যে ভারতের বিষয়ে, যে ভারতে যেটা পঞ্চায়েত কেন্দ্রিক একটা ব্যবস্থাপনা আছে বলে ওদের গণতন্ত্রটা মানে এই অঞ্চলে অনেক বেশি মানে কি বলে স্ট্রংলি টিকে আছে। যদিও এটা ম্যানিপুলেশনের মানে একদম চরম পর্যায়ে যাচ্ছে, ওখানেও একটা বড় চেঞ্জ নিশ্চয়ই হবে, কিন্তু ওদের যে আদি মানে অবস্থা থেকে এটা পঞ্চায়েত কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, মানে তাদের যে ব্যবস্থাপনাটা, সেখানে কিন্তু প্রত্যেকে বিভিন্ন বিষয়, গ্রামের কোনো উন্নয়ন বলি যেটাই বলি, তারা মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে। তারা সেইখানে কিন্তু খুবই স্ট্রংলি, যে কারণে ওদের খেয়াল করবেন যে একটা ট্রামের ভাড়া যখন বাড়ে, কিংবা ওদের মানে রাষ্ট্রে একটা বিদ্যুৎ বিল, পানির বিল, যে কোনো কিছুই হোক, খেয়াল করছেন না জিনিসগুলো, যে এরা কত ছোট ছোট ইস্যু নিয়ে সবাই রাস্তায় নেমে আসে। আমরা কেন পারি না? আমাদের বাংলাদেশটা আজকে এত বড় বড় ইস্যু নিয়ে দিনের পর দিন চলে গেছে, আমাদের একটা রাজনৈতিক দলও এটা নিয়ে আন্দোলনগুলো করে তীব্রভাবে জনতার সাথে মিশতে পারে নাই। হোয়াই পারে নাই কেন? কারণ এখানে কি ইস্যুর অভাব ছিল? কখনো কখনো ইস্যুর অভাব ছিল না। কিন্তু আমাদের ওই যে বললাম যে চিন্তাগত জায়গায়, যে আমরা শুরু করবো কোত্থেকে, আমরা শুধুমাত্র যে উপরি কাঠামো থেকে চিন্তা করতেছি যে অল্প কিছু লোক কথা বলবে, তারা একটা নীতি নির্ধারণ সেট করবে এবং সেভাবে ঠিক হয়ে যাবে, এটা তো হয় না। সেখানে জনগণ কখনো এটার সাথে ওনারশিপটা ফিল করে না। আমাদেরকে জনগণের হাতে ক্ষমতা ফিরায় দিতে হবে একবার, নাম্বার 1। আমাদের পরবর্তী আমাদের যে স্টেট কাঠামোগুলো যাচ্ছে, আমাদের স্থানীয় সরকারকে সেইভাবে এত বেশি শক্তিশালী করতে হবে, এবং সেটা শুধুমাত্র আবার সরকার যেন ওই স্থানীয় সরকার আবার একটা চরম পরিমাণে ফ্যাসিস্ট সরকার যাতে না হয়, তার মনিটরিং এর জন্য ওই যে আমাদের ওই কি বলে যে ভোক্তা অধিকার পরিষদ যেরকম আছে, মানে এরকম কিছু কিছু বিষয়গুলোকে, কিংবা আমাদের নির্বাচন কমিশন যেরকম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যদিও তাকে কাজ করতে দেওয়া হয় নাই, আমাদের বিচার ব্যবস্থাটাও এইরকম স্বাধীন কিছু কিছু মানে প্রতিষ্ঠান আমাদেরকে তৈরি করতে হবে, যারা এই সরকারের উপরে যে চেক অ্যান্ড ব্যালেন্সের মতো, মানে আমরা যেটা বলি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়াল সিস্টেমটা যেরকম আলাদা, এইটার সাথে মনিটরিং এর ক্ষেত্রে এরকম কিছু স্বাধীন সংগঠন রাখতে হবে, যারা মনিটর করবে এবং যারা বলে দিবে যে হ্যাঁ এইখানে কি কি দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের একদম মৌলিক জায়গা। সো ওই সমাজকেন্দ্রিক একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা মানুষ যখন একটা চর্চা করতে থাকবে, সেই তখন মূলত গণতন্ত্রের একটা স্বাদ পাবে। সত্যিকার অর্থে গণতন্ত্রের যে স্বাদ পাওয়াটা, সেটা সে পাবে তখন। এবং আপনি যখন ওই স্বাদটা পাবেন, একটা মানুষ যখন নিজেই বুঝতে পারবে কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি একটা যখন নিজেই টের পাবো যে একটা পণ্য আমার উৎপাদন করতে কয় টাকা খরচ হইলো, তাহলে এটা আমি মুনাফা কতটুকু রাখতে পারি, কতটুকু সহনশীল। হ্যাঁ, আমি একটা ব্যবসায় নামছি, আমাকে তো কিছু টাকা পয়সা আমার তো দরকার। আমিও তো ধরেন যে ফ্রি অফ মানে সবকিছু তো স্বেচ্ছাসেবিতা হইতে পারে না, তাইলে আবার কোনো কিছু আগাবে না। তো সেই কিন্তু আমি তখন নিজেও বুঝবো যে আমার মিনিমাম একটা এথিক্যাল গ্রাউন্ড তৈরি হবে, যে না এটা আসলে মানে মানুষ যখন ওইটাকে হেট করা শিখবে, সামাজিকভাবে মানে হেট করার যে বিষয়টা, এই যে আজকে দেখেন এই যে শেরক বেদাত নিয়ে যত রকম তর্জন গর্জন চলতেছে, কিন্তু আপনি যদি মূল ধর্মগ্রন্থে যান, এই যে আমাদের এই যে যারা অপরের মানে সম্পদকে ওই যে বলে যে এতিমের হককে মারতেছে, এতিম মানে অসহায়, অসহায়দের হক মারতেছে, এদেরকে বলছে দিন থেকে বিতাড়িত, একবারে প্রথমেই বিতাড়িত। তা এইটা নিয়ে কেউ কথা বলতে শুনছেন কখনো? আমাদের কোনো এই যে আমাদের ধর্ম নিয়ে যারা প্রিচ করে, তারা এইগুলো নিয়ে কথা বলে না কেন? সুদকে হারাম করা হচ্ছে, যদিও এই কনসেপচুয়াল যে জায়গাগুলো থেকে আমি বলছি যে এই যে নানান বিষয়গুলো আছে, দুর্নীতি, কাউকে ঠকানো যাবে না, আচ্ছা এই বিষয়গুলো নিয়ে তো কোনো সময় আমি দেখি না সেই জোশ। এটার কারণ কি? এর কারণ হচ্ছে যে এইটা নিয়ে কথা বলতে গেলে সে নিজেই আঘাত খাবে, তার নিজের দলের মধ্যে এই ধরনের লোক আছে এবং তারা নিজেরাই এই কাজটা করে।
সেই কারণে সেই কথাটা বলবে না। সে এমন এমন কিছু ভেগ টার্মস নিয়ে কথা বলবে যে টার্মসগুলো দিয়ে আসলে দেশ এবং দেশের মানুষের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যে বিষয়টা নিয়ে মানে ধর্মের দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ব্যক্তিকেন্দ্রিক, আমার ব্যক্তির জন্য কোনটা দরকার, আমার রবের সাথে আমার সাক্ষাৎ করার জন্য আমাকে কি করতে হবে, সেইটা তো আমার ওয়ান টু ওয়ান। আমি এইটা চাপায় দিচ্ছি সবার উপরে, এইটা চাপায় দিচ্ছি সবার, সেটা চাপানোর দায়িত্ব কারো নাই। ওটা শুধুমাত্র তার রব ডিসাইড করবে কে সঠিক পথে আছে কি সঠিক পথে নাই। আমরা সেটা চাপায় দিচ্ছি সবার উপরে বাধ্যতামূলকভাবে শরিয়া আইনের নামে। আর যেটা দরকার ছিল শরিয়ার নামে, বেসিক্যালি যে একটা সমাজে বাস করতে গেলে, এই যে মহানবী পর্যন্ত যে মদিনা সনদে যেটা দেখাই গেছেন আমাদেরকে, ইভেন এই যে হুদাইবিয়া সন্ধিও যখন লিখেন, ওইখানে যখন তার সাহাবারা অনেক সময় ডিক্লাইন করতেছেন, না আমরা কোনো সন্ধি করব না, আমরা কেন, আমরা প্রয়োজনে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, তো উনি তখন ওই জায়গাটা বলছেন না, সবসময় রক্তক্ষয়টা যুক্তিযুক্ত না, যুদ্ধটা সবসময় অনিবার্য না। যদি যুদ্ধ অ্যাভয়েড করার সুযোগ থাকে ওই পথটা আগে বেছে নিতে হবে। এবং যুদ্ধটা অনিবার্য কখন, যখন তোমাকে কেউ এসে আঘাত করতেছে সরাসরি, যখন তোমাকে কথা বলতে দিচ্ছে না, সেই সময় তুমি জেহাদ করতে পারো। আমাদের এই ব্যাখ্যাগুলো হচ্ছে ভুল রকমভাবে আসার কারণে যে ধর্মের নামে যে খেলাফতের একটা জুজুর একটা ভয়ও আমাদের মধ্যে কাজ করতেছে, যে কারণে সমাজতন্ত্রের কাউন্টার একটা পার্ট নিয়ে আসছে। আর সমাজতন্ত্রীদের কি বাড়ানো হয়েছে, যারা হচ্ছে নাস্তিক। খেয়াল করেন যে আমাদের সমাজতন্ত্রীদেরও প্রবলেম হচ্ছে এই একটা জায়গায়, তারা একটা ইস্যুতে গিয়ে আটকায় যায় বারবার, কারণ তারা ধর্মকে কোনো সময় বোঝারই চেষ্টা করে নাই, এই যে সাধারণের যে ধর্মটা। কারণ আপনাকে বুঝতে হবে, মার্কস যে সময়ে ধর্মে মানে কমিউনিস্ট ম্যানিফেস্টোও লিখতেছেন, সমাজতন্ত্রে কিছু রূপরেখা দিচ্ছেন, সেটা কোন সময় ছিল, 1847-এ। ইউরোপ তখন অলরেডি কোথায় পৌঁছায় গেছে, ওই যে বললাম ফরাসি বিপ্লব হয়ে অলরেডি। এবং তারও আগে চার্চ কিন্তু ভয়েড, চার্চ মানে ওইদিকে তো খ্রিস্টান মুসলমান নাই, মানে হচ্ছে খ্রিস্টানদের চার্চ তখন কিন্তু ভয়েড। চার্চ প্রথম ভয়েড হয়েছে কখন, যখন ব্রুনোকে পুড়ায় মারছে। কারণ বৈজ্ঞানিক সত্যকে অস্বীকার করতে গিয়ে, এবং যখন সে বলতেছে যে না পৃথিবী কেন্দ্রিক সূর্য ব্যবস্থা না, পৃথিবী কেন্দ্র না, পৃথিবী ঘুরতেছে সূর্যের চারিদিকে, কিন্তু ব্রুনোকে হত্যা করা হইলো কেন, বাইবেলে নাকি বলা ছিল যে না পৃথিবী হচ্ছে সেন্টার। এবং হাস্যকর রকমভাবে ওইখানেও ওরকম যে 6000 বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, যেটা আসলে বিজ্ঞানের ততদিনে অলরেডি পৌঁছায় গেছে। তো তখনও পর্যন্ত চার্চ এটা বুঝতেও পারে নাই, তাকে ব্রুনোকে পুরো হত্যা করলো। কিন্তু কোপারনিকাস, গ্যালিলিও যখন এই যে পরে আরো এই যে অনুবীক্ষণ মানে যন্ত্র আবিষ্কার হইলো, দূরবীক্ষণ যন্ত্র, তখন তারা ওইটা দিয়ে যখন নিজেরা তাকায় তাকায় দেখতেছে আর নিজেরাই বুঝতেছে আয় হায় কি করলাম, তাই তো বিষয়গুলো তো এইরকমই, তখন তাদের টনক নড়লো। এবং তখন তারা মূলত চার্চের জায়গাটা আঘাত, সব থেকে বড় আঘাতটা খাওয়া শুরু হয়েছে তখন। আর তাছাড়াও ছিল যে ক্রুসেডের নামে যে বিভিন্ন ধর্মযুদ্ধ চাপায় দিয়েছে, আননেসেসারি রক্তক্ষয় করছে। এবং এইটার কারণে কি করছে, শাসক গোষ্ঠী তারা যখন ক্ষমতায়, তারাও তখন আসলে চার্চকে বলছে তুমি তোমার মতো চুপ থাকো, তুমি সব বিষয়ে মাথা গলাইতে আইসো না। এবং এই নমুনাগুলো একটু বোঝার জন্য আমাদেরকে ইতিহাস পাঠ করতে হবে। সো ইউরোপ যখন অলরেডি মানে কি বলে এলিট ক্লাস, তখন ধর্মকে ডিক্লাইন করে একটা স্তরে পাঠাই দিছে ব্যাক এন্ডে। তো তখন কিন্তু মার্কসের ক্ষেত্রেও যখন সমাজতন্ত্র, তখন কিন্তু সে ধর্মকে খুব বড় প্রতিবন্ধক হিসেবে তখন আর দেখে নাই, এই জন্য এটা গভীরে প্রবেশ করে নাই। কিন্তু আপনি যখন এই সাবকন্টিনেন্টে আপনি যখন কথা বলবেন, মানুষের জন্য কথা বলবেন, সমতার জন্য কথা বলবেন, আপনাকে অবশ্যই আগে পাঠ করতে হবে। কারণ এই অঞ্চলটায় ওই যে বললাম যে এখানে ভাববাদটা অনেক বেশি বিকশিত, প্রকৃতির সাথে এত বেশি মিলানো, এবং আমাদের যে সামগ্রিক জীবন প্রণালী কর্মকাণ্ড, এখানে মানুষের মধ্যে যে কারণে বলছি এইখানে ধর্মের রূপটাই আসছে বাউল ফকিরদের মধ্য দিয়ে। এবং এই ফকির মানে তো খয়রাতি ফকির না, এটা হচ্ছে আমাদের আমাদের মানে হাত পাতা ফকির না। এই ফকিরই হচ্ছে যারা এই জগতের অনেক বিষয়গুলো না, বিষয় মোহ থেকে উপরে উঠে যায়, তারা এক মানে সুপার পাওয়ারের সাথে যারা কানেক্ট করতে যায় আত্মদর্শনের জায়গায়। সক্রেটিস যে কথাটা বলছিলেন নো দাই সেলফ, বিষয়গুলো তো একই রকম। তো সুফিবাদের ধারাটাও যখন ওইভাবে বিকশিত হয়েছে, এবং বাংলাদেশে ইসলাম ধর্মের যে রূপটা মূল বিকশিত হয়েছে, কারণ ইসলাম তো আসলে বলতেছেই, মানে আমি নিজেই যখন আগেও বলছি গত পর্বেও, যে সারা বিশ্বে প্রত্যেকটা ভাষায় সম্প্রদায় তার মতো করে রসুল প্রেরণ করা হয়, কখনো এক রৈখিক ছিল না রে ভাই কোথাও। এখন আপনি কেন চিন্তা করতেছেন যে আরবের প্রথা আর বাংলাদেশের প্রথা হুবহু একরকম হবে, আর আপনি ইসলাম বলতে একটা যে সৈনিক ধর্ম বানাই দিচ্ছেন, যে লেফট রাইটের মতো করে জাস্ট ওই রকম করতে হবে, আপনি মার্চ পাস্ট করে গেলেই আপনি যুদ্ধ করে দিলেন, আপনি ক্ষমতা দখল করে ফেললেন, ধর্ম হয়ে গেল। তো খোদার ধর্ম কিভাবে পালন করতে হয়, মানে খোদা নিজে মানে সবকিছুর মালিক যিনি, তিনি চাইলে তাকে আপনি কি হেফাজত করবেন, আর আপনি তাকে কি প্রতিষ্ঠিত করবেন। আমি নিজের মধ্যে এটা ওনাকে প্রতিষ্ঠিত করি। সো এই আলোচনাগুলো এখন থেকে হওয়াটা খুব জরুরি।
আর আমাদেরকে বারবার ওই যে বললাম যে ধাক্কাগুলোও খাইছি আমরা ওই জায়গাতে, যে আমরা এই অঞ্চলে যারা মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে তারা ধর্মকে এত অচ্ছুত একটা জায়গা বানায় রাখছে, এবং তারা নিজেরাই আজকে অচ্ছুত একটা অবস্থানে গিয়ে পড়ে আছে। এদের কথা কেউ শুনে না, এরা মানুষের কথা বলে অথবা মানুষই এদের কথা শুনে না, প্রথমেই এরা খারিজ। আশ্চর্য ব্যাপার না? এটা মজার ব্যাপার। তো এই ফাইন্ডিংসগুলো করতে হবে না? তো এইগুলো আমরা পরে আলোচনা করবো আরো গভীরভাবে, প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়েও যখন আমরা গবেষণা করব, সেই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি আসবে কে কেন ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই ওইগুলো আসতে হবে, না আসলে, কারণ বাংলাদেশ তো কেউ এককভাবে, ইভেন ছাত্ররা শুধু বিনির্মাণ করতে পারবে না, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে। আপনার যে পোড় খাওয়া, আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মূল্য আছে না? আপনি যতটা পরিশ্রম করছেন, এরা লাস্ট 1 মাস সেই পরিশ্রম করে, হ্যাঁ যারা শহীদ হওয়ার তো হয়ে গেছেন, কিন্তু বাকি যারা বেঁচে আছেন, কেউ হয়তো কম কষ্ট করছেন, কেউ বেশি কষ্ট করছেন, এখন তাদের সকলের নিয়তের জায়গাটা হয়তো একই রকমও ছিল না, অত তীব্রও ছিল না। আমি কাউকে ছোট বড় না করেও যদি স্পেসিফিক্যালি বলি, তারপরেও বলতেছি, কিন্তু তারা মাত্র 1 মাসের একটা আন্দোলন দিয়ে তারা রাজনৈতিকভাবে অতটা পরিপক্ক হয়ে যাবে, এটা আশা করার পর আমরাও তাদের উপর অনেক বেশি চাপায় দেওয়া হবে। মানে এই বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে শোল্ডারে, মানে আমরাও এটাতে বলবো যে আমরা এমন, মানে ও নিতে পারে 1 মণ ওজন, আমি ওর উপরে পুরো 100 মণ ওজন চাপায় দিচ্ছি, ও তো ওই চাপেই মারা যাবে। তো ও যেটা পারছে, ও যেটা দেখাইছে, ছাত্ররা আমাদেরকে যেটা দেখাইছে, সেটা হচ্ছে ও যেটাকে ন্যায় মনে করে, ও ন্যায়ের জন্য বুলেট বুকে নিতে প্রস্তুত। এই সাহসটা হয়তো আমাদের অনেকেরই ছিল না, সংখ্যাগরিষ্ঠ জনগণের ছিল না বলে এতদিন বাংলাদেশের মানুষ এটা ফেস করছে। তো এই ছাত্রদেরকে আমরা কেন, মানে যে কোনোভাবে তাদের যদি একটা দুটা ভুল সিদ্ধান্ত হয়, নেগেটিভলি খারিজ করার তো কিছু নাই, তারা তো ওই রকম পর্যায়ে এখনো পৌঁছায় নাই। তাদেরকে সহযোগী একটা অবস্থান থেকে, এবং তাদেরকে ট্যাগ লাইন দিয়ে, যে তারা কেউ, কারণ তারা যে ভাষায় কথা বলে আমরা তো ওই ভাষাগুলো বুঝি না এখনো। এটা তো আমাদের সংকট, একটা জেনারেশনের সংকট। প্রত্যেকটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের একটা ভাষাগত কিছু সংকট থাকে। আমরাও যেরকম আমাদের জেনারেশনে কথা বলতেছি, আমাদের বাপ চাচারা, আমাদের মামা খালুরা, আমাদের অনেক শব্দের সাথে পরিচয় না, তাই না? তো এইটার মানে কি এরকম যে আমি তাদেরকে খুব মানে খেলো করতেছি? আমি তাদেরকে খেলো করতেছি না, কিন্তু ওনারাও হয়তো কোনো সময় না বোঝার একটা ভুল বোঝাবুঝি হয়। আমিও সেটাই বলি যে এই জেনারেশন অনেক ভাষা হয়তো আমরা বুঝি না। আমরা অনেক সময় ওদের যে শব্দটা দিয়ে ওরা যা মিন করতে চায়, যেমন রাজাকার শব্দটা দেখে আমাদের প্রত্যেকেরই চরমভাবে প্রাথমিকভাবে বাংলাদেশ একটা আঘাত খাইছিল, কিন্তু পরে যখন বুঝছে না যে এটা আসলে একটা স্যাটায়ার হয়েছে, একটা মেটাফরিক্যাল একটা জায়গা হিসেবে দাঁড় হয়েছে। কারণ তুমি বারবার আমাকে যে ট্যাগ লাগাচ্ছ, হ্যাঁ আমি নিজেরাই রাজাকার ডিক্লেয়ার করলাম, তো তুমি আমরা কি বলবা? কিন্তু আমি তারপরেও তোমার পতন, মানে তোমার কাছে এইটা চাই, এবং যখন তুমি দিতে পারতেছো না, তুমি গুলি চালাচ্ছ, তোমার পতন চাই। তুমি আমাকে যা খুশি তাই বলো, ট্যাগ লাগাই দাও। তো এখন এদেরকে আমি জামাত শিবির ট্যাগ লাগাইতে পারি, একে ধর্মীয় উগ্রবাদী ট্যাগ লাগাইতে পারি, কখনো এদেরকে কমিউনিস্ট ট্যাগ লাগাইতে পারি, কখনো আওয়ামী লীগ ট্যাগ লাগাইতে পারি, কখনো বিএনপির ফোর্স হিসেবে ট্যাগ লাগাইতে পারি। পারলে কি হইলো? পারলেও কিছু যায় আসে না, এটা একটা প্রমাণ করছে। আমরাই পিছায় যাব। মানে যারা এইভাবে চিন্তা করতে থাকে, তারা আসলে সময়টার গতিটাকে ধরতে পারবে না। আমি শুধু এই কারণে বলছি, এবং এই ছাত্রদের জন্য আমি যে কথাগুলো বলছি, যে তোমরাও একটু খেয়াল রাখো, যে আমরা যখনই কথা বলবো, যে কারো মধ্যে মানে আওয়ামী ঘরানার সময় একটা যোগাযোগ ছিল বলেই, তার সাথে একটা সংস্পর্শ ছিল বলেই তাকে আর তুমি মানে ফ্যাসিবাদী ট্যাগ লাগাই দিবা সাথে সাথে, তাহলে আওয়ামী লীগের সাথে তোমার ফারাকটা কি? আওয়ামী লীগ তো যার সাথে, ওই যে বললাম না, কুষ্টি দেখা শুরু হয়েছিল, ইভেন 3 আগস্ট পর্যন্ত এরা মানে দেখাচ্ছিল, মানে এদের আওয়ামী প্রোপাগান্ডা মেশিন, যেটা যে কে কে কথা বলতেছে, কোন কোন শিক্ষক কিংবা কোন বুদ্ধিজীবী, এদের 14 গোষ্ঠী থেকে দেখানোর বের করছে, হ্যাঁ ওনার তো অমক চাচার খালু, তার নানার শ্বশুর অমক, সে তো রাজাকার ছিল, হয়ে গেল। মানে তারা তখনও পর্যন্ত যে গবেষণা করতেছিল, তোমরা কি সেই গবেষণায় লিপ্ত থাকবা? এইভাবে নিজেদেরকে খেলো করো না, এইগুলা তোমাদের জন্য হটকারী হবে। তোমরা নিজেরা বুঝো, তোমরা একটা ফিল্টার, এই ফিল্টারের মধ্যে যখন পড়ে, এই যে বলে যে লিটমাস পেপারে অ্যাসিড যখন দেওয়া হয়, ওই লালটা নীল হয়ে যায়, মানে এইটা তোমরা তো সেই লিটমাস পেপার, যে খারি পড়ুক তুমি বুঝতে পারবা। সো মানে চট করে তুমি কাউকে মানে এই জায়গাটায় ট্যাগ লাগায় দিও না, কিংবা যে কেউ একজন কমিউনিস্ট পার্টির রাজনীতি করতেছে বলে খুব খারাপ, কিংবা ইভেন আমি যদি বলি যে জামাত শিবিরের রাজনীতি করছেও কোনো এককালে বলে খুব খারাপ, আমি এই ট্যাগ লাগাইতে নারাজ। আমি তার বর্তমান অবস্থানটা বুঝতে চাই, সে কি ন্যায্য কথা বলে, সে কি বর্তমান সময়কে ধরতে পারে, এবং তার বেসিক ভিত্তিটা কি, তার হয়ে আছে কোথায়, আমাকে সেটা বিবেচনা করতে হবে। এখন আমি যখন বুঝতে পারবো যে না, কেউ একজন আগের ভুলটাকে শুধরায় সামনে আগানোর চেষ্টা করতেছে, আমাদের ছাত্র সমন্বয়কদের সম্পর্কে এরকম বিভিন্ন আলোচনা আমরা শুনতে পারি, যে অমুক কে কে সংগঠন করে আসছে। সংগঠন তো করতেই পারে, সংগঠন করতে পারে না, কিন্তু সে কোন দিকে ধাবিত হচ্ছে, তার চিন্তা,
সে কি তাকে একটা ন্যায্য প্রশ্ন করলে ন্যায্য উত্তর দিতে পারে কিনা, সে কি পাশ কাটায় যায় কিনা? আমার কথা হচ্ছে এটা। যদি বুঝতে পারি যে হ্যাঁ এরা একের পর এক প্রত্যেকটা শুধুমাত্র একটা বিষয়ে কথা বললে আর একটা বিষয়ে কথা বলে না, তারাও এক রৈখিক একটা চিন্তার জায়গায় আছে, তাইলে আমাকে এখানে ক্রিটিক্যাল হইতে হবে। তার আগ পর্যন্ত আমি কেন ক্রিটিক্যাল হব? তার আগ পর্যন্ত কেন আমি তাকে আমার সহযোগী শক্তি হিসেবে চিন্তা করব না? কারণ আমরা তো সবাই মিলেই বাংলাদেশ। যারা শুধুমাত্র খুনের সহযোগী, যারা লুটপাট কিংবা যারা অর্থ পাচারকারী, সরাসরি যারা দোষী এখানে, তাদের বিষয়ে তো কোনো ছাড় নাই, তাদের সরাসরি। আর বাদ বাকি যারা তৈরি হয়ে আছে, ইভেন আমি যদি বলি আওয়ামী লীগের যে সাপোর্টার, এরা কিভাবে সাপোর্টার হয়েছে? আমাদের বাংলাদেশের গ্রামীণ জনসমাজের যারা টাকা নিয়ে ভোট দিছে, আপনি এদের প্রত্যেকের গিয়ে পিটাবেন যে তোমরা সবাই মিলে ফ্যাসিস্ট সরকারকে বানাইছো, তোমরা কেন প্রতিরোধ করো নাই? তা আপনি যদি ওকে না পিটান, আপনি আওয়ামী লীগের একটা সমর্থককে পিটাবেন কেন? আপনার ভিত্তি কি? আপনার ভিত্তিটা আপনাকে স্পষ্ট করতে হবে। এই বাংলাদেশের ওই যে বলে যে আমরা জনগণ যেরকম তার নেতা হয় সেরকম, তা আমরা জনগণে যেরকম ছিলাম আমরা ওই রকমই নেতা পাইছি, আমরা ওই নেতাকে মেনে নিছি। দোষ তো আমাদের সবারই নিতে হবে। এন্ড তোমরা 1 মাস যখন তোমরা রাস্তায় নামছো, তোমরা তখন দেখছো জনগণও তোমাদের সাথে নামছো। তো তুমি যেদিন নামছো, যদি এমন হইতো হ্যাঁ তোমরা মরে গেছো, মানে 10,000 20,000 ছাত্রকে মেরে ফেলছে, বাংলাদেশের কোনো মানুষ নামে নাই, তুমি তখন সমগ্র বাংলাদেশকে তুমি তোমার বিরুদ্ধে দাঁড় করাইতে পারতা। তুমি দেখো নাই তোমার সাথে সমগ্র বাংলাদেশ দাঁড় হয়ে গেছে। সো এই জায়গাটা আমাদের ইভেন ক্রেডিবিলিটি নেওয়ার চর্চাটাও যেন শুরু না হয়। যে ক্ষতিটা আওয়ামী লীগ করছিল 71-এর দেশ স্বাধীন হওয়ার পরে, শুধুমাত্র তার দলের নেতারাই, তারা শুধু সম্মুখ কাতারে এসে যা যা করার দরকার তারা নিজেদের জায়গায় কাজ করছে। কিন্তু স্বাধীন বাংলাদেশ যখন হচ্ছে, 9টা মার্চে যখন যুদ্ধটা চলছে, ফ্রন্ট লাইনার যারা ছিলেন তারা কি আসলে সেই মূল্যায়ন পাইছেন? এটা আওয়ামী লীগের কাছেই প্রশ্ন, আপনারা নিজেরাই উত্তরটা দিবেন। 9 মাস মুজিবনগর সরকার, ইভেন আমি যদি আজকে এই প্রশ্নটাও তুলি, বঙ্গবন্ধু নিজে কেন কোনোদিন মুজিবনগরে উনি যান নাই? 71-এ দেশে আসার পরে ওই জায়গাটা উনি পরিদর্শনও যায় নাই, এমনকি শেখ হাসিনাও যায় নাই। কেন যায় নাই? আপনি কি ওইটাকে মনে করছিলেন যে ওইটা আপনাদের কাউন্টার একটা কিছু দাঁড় হয়ে যাইতে পারে? এই দৈন্যতাটাই আপনাদেরকে আজকে গ্রাস করছে। মানে এই যে এক ধরনের অহংয়ের জায়গা, যে আমি ছাড়বো না, এই ক্রেডিট শুধু আমার কিংবা একটা পরিবারের, দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক একই প্রবলেমে যেন আজকের এই ছাত্র নেতারা না ভোগে, ছাত্র সমন্বয়ক যেন এই জায়গাটা অবস্থানটা কখনোই তৈরি না হয়, তাহলেই কিন্তু বাংলাদেশে আসলেই আজকে প্রধান উপদেষ্টা যে কথাটা বলছেন ওটার সাথে মিলে যাবে, হোঁচট খাবে। তো আমি যে প্রসঙ্গটা মানে কথা বলেছিলাম যে ওইটাই বোঝানোর জন্য যে আমরা একটা সমাজকেন্দ্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যখন আমরা বিকশিত হব, তখনই মূলত আমরা আসলে 7টা টের পাবো গণতন্ত্র বলতে আসলে কি মিন করে। এবং তখন আপনি যে পুঁজির বিকাশ বলতেছেন, তখন আপনার হাতে যখন ওই যে পর্যাপ্ত পরিমাণে আপনি উৎপাদক শ্রেণী তৈরি করেন, আপনি এই যে বড় বড়, আমি যদি বলি আজকে বাংলাদেশে গার্মেন্টস শিল্প অনেক বড় বিকাশ হয়েছে, আমার শ্রমিকদের কি লাভ হয়েছে? গার্মেন্টসে যে 30 লক্ষ শ্রমিক, তার মানবিক জীবনের কতটুকু উন্নয়ন হয়েছে? যতখানি হওয়ার কথা ছিল যে বাংলাদেশে যতখানি সুযোগ প্রণোদনা পায় এই গার্মেন্ট, যে কোনো একটা, এই যে করোনার সময় গেছে, ইভেন এইবারও লাস্ট সরকারের যখন এই আন্দোলন চললো, তাদের যখন সরকার গিয়ে আগে তাদেরকে ঠান্ডা রাখতেছে। তো এইটার একটা বড় কারণ কি? আজকে এই সরকারের খুব সব থেকে বড় একটা কাজ করছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের, মানে তাদেরকে সামনে আগানোর। দিস ইজ দ্য কারেক্ট পয়েন্ট। ঠিক একই রকম ভাবে এখন আবার সময় আসছে, আপনি সব থেকে আগে নজর দেন কৃষিতে। অ্যাগ্রো সেক্টর বাংলাদেশে টোটালি আনভেইলড একটা সেক্টর, এখনো পর্যন্ত কিছুই হয় নাই। আমি নিজে সাক্ষী দিয়ে বলতেছি যে আমি গত 6টা বছর আমার নিজের কর্পোরেট জীবন ছেড়ে আমি যখন এখানে আসছি, আমি যখন বোঝার চেষ্টা করি যে এই জায়গাটা, এবং আমি দেখি একজন কৃষককে কতখানি ফাইট দিতে হয়, এবং তাকে সহযোগিতা করার মতো কিন্তু কেউ নাই। সরকার থেকে যে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়, ওটা কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় না। ওইটা অনেক জায়গায়, এই যে সারের ভর্তুকি বলেন, কৃষি ফসল যখন কেনার সময় বলেন, ন্যায্য দামের ক্ষেত্রে, ওটা কৃষকের ওই স্বাদটা পায় না ভাইয়া। এই জায়গায় নজর দিয়েন, কৃষিতে প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দেন। যদি ভর্তুকি বাড়াইতেই হয়, আপনি শুধু কৃষকদেরকে আপনি একটু সাবসিডাইজ করেন, আপনি দেখেন বাংলাদেশ কোথায় যায়। বাংলাদেশ আজকে কেন এমনি আমাদের খাদ্যশস্য বলি, আমাদের ইভেন এই যে মাছ মাংস এখন আমদানি করতে হবে কেন? এই বাংলাদেশে যে অপরচুনিটি আছে, সেই অপরচুনিটির জায়গায় এইখানে আমি যদি বলি এখনো 20% হয় নাই, এখনো 20% হয় না। আপনি এটাকে 50% পর্যন্ত যদি নিতে পারেন, এই বাংলাদেশের একটা ভিন্ন বাংলাদেশ দেখবো আমরা। ওই যে বড় বড় মেট্রো রেল হয়েছে, এগুলো দেখতে বিদেশিদের কাছে এসে আমরা নিজেরাও মিডল ক্লাস, আমরা একটু মেট্রো রেলে চড়ার সুযোগ পাইতেছি, আমরা অনেক ভালো ভাবতেছি। তো কত হাজার কোটি টাকা ওখানে ব্যয় হয়েছে, বাংলাদেশের কৃষকদের একটু দিতেন, একটু সহযোগিতা করতেন, কিছু কৃষি
প্রযুক্তিগত কিছু পণ্য সহজে দিয়ে দিতেন এদের কাছে, আপনি দেখতেন এরা কি করতে পারে, আপনাকে কি দেয়, এর বিনিময়ে বাংলাদেশের একটা ভিন্ন চেহারা দেখতেন। এবং এইটা করে নাই কেন জানেন? এইটা যে বললাম যে আপনার তখন যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির, মানে আপনি তো এদেরকে টুলস হিসেবে ব্যবহার করতে চান। ইভেন আমাদের রাজনৈতিক নেতারাও তো তাই। এই যে বস্তিবাসীদের নিয়ে আন্দোলন করেন, আপনি বস্তিবাসীর উন্নয়ন চান? আপনি বস্তিবাসীর উন্নয়ন চান না, আপনি চান ওদেরকে ব্যবহার করতে। প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের শ্রমিকদের নিয়ে যখন কথা বলে, শ্রমিকদের মান উন্নয়ন হয়েছে কারো? আপনারা দেখছেন ওই নেতাদের হয়েছে এবং মালিকদের হয়েছে, শ্রমিকদের হয় নাই। আমার ওই যে গার্মেন্টস কর্মীদের হয় নাই, আমার বস্তিবাসীদের হয় নাই, আমার কৃষকের হয় নাই। কার উন্নয়ন হয়েছে বাংলাদেশে এখন? এবং এই যে কোনো মতে এটারে বলে হচ্ছে ওই যে বিশ্ব ব্যাংকের যে থিওরি, মানে যে ম্যাকানমারা যে থিওরিটা নিয়ে আসছিলেন, ওই যে এনজিও থিওরি, মানে আমাদের মানে ওনার আমলে যে 1967 থেকে 81 পর্যন্ত ওনার সময়কালে, মানে আমরা মানে এটা তুমি কাউকে মরতে দিও না, কেউ যদি একদম মরে না যায় কোনো মতে টিকায় রাখো, সে যদি একদম মরে না যায়। কিন্তু এটা আপনাকে স্বাবলম্বী হওয়ার থিওরি দেয় নাই। স্বাবলম্বী হওয়ার জন্য এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনার কাছেও আহ্বান রাখতে চাই, আপনি বাংলাদেশকে অনেক বড় একটা জায়গায় আগাইছেন, আমাদের নারীদেরকে ঘর থেকে বাইর করছেন স্বাবলম্বী করার ক্ষেত্রে। আপনার হাত দিয়েই বাংলাদেশ এবার পরবর্তী স্টেপে যাক। এরা না খেয়ে মরতে পারে নাই, ফাইন, ইট ইজ অল রাইট, কিন্তু এরপরে ধাপটা নেন যে এরা নিজেরাই নিজেদের মতো করে সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়ায় অংশ নিবে এই সমাজে, এই রাষ্ট্রে। সেরকম একটা ব্যবস্থার দিকে যদি এবার টার্ন করতে পারি আমরা, তাহলেই বলতে পারবো যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা বাংলাদেশের দিকে আগাচ্ছে। সো এখন তাহলে আমি যদি বলি যে এখানে আমাদের মূল জায়গাটা ওই যে বললাম যে আর পুঁজিবাদের যে বিষয়টা, হ্যাঁ আন্তর্জাতিক রাজনীতিতে আমি ওইখানে নিজেকে একদম বদ্ধ দুয়ার হিসেবে রাখতে পারবো না। আমাদের উৎপাদন ব্যবস্থাটা উৎপাদক সাথে যাদেরকে রাষ্ট্রের প্রণোদনার মাধ্যমে সরাসরি রাষ্ট্র সেখানে দিবে, আমার যে বাজার ব্যবস্থা স্থানীয় ভিত্তিতে সেই মনিটরিং এর জন্য যে আগেও বলছি যে সহজ একদম মনিটরিং ওই রকম স্বাধীন, যে ভোক্তা অধিকার পরিষদের মতো আমাদের বাজার মনিটর করার জন্য এরকম জায়গা থাকবে যেখানে তারাও যাতে কোনো রকম ভাবে বাধাগ্রস্ত হচ্ছে কিনা এটা দেখবে। স্থানীয় সরকারগুলো সেই রকম ভাবে জনগণের নির্বাচনের ভিত্তিতে এবং জনগণের মতামতের ভিত্তিতে এইগুলো তৈরি হচ্ছে, এবং সেইটা সামগ্রিকভাবে যখন এই রাষ্ট্রের উপরে আমরা তার একটা প্রতিচ্ছবি পাবো। এবং আর যেটা ওই যে বললাম যে আমরা আর রাষ্ট্রের যে মূল দায়িত্বের জায়গাটা, সেটা হচ্ছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে, হ্যাঁ ওইগুলো আপনি পাবলিক মানে গভর্নমেন্ট যেটারে বলে আছে পিপিপি প্রজেক্ট, যেগুলা পাবলিক প্রাইভেট মানে পার্টনারশিপ যেটা, তো আপনি ওই যে কাজগুলো আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি এককভাবে যথেচ্ছ রকমভাবে আপনি ছেড়ে দিয়েন না, আপনি 8-10টা দরবেশ বাবা বানায়েন না, এটা আমাদের জন্য কোনো লাভ হয় না। যে উনিও যেরকম এবার বলতেছিলেন যে আমি দেশে আমি বাইরে না গেলে অনেকে বেতন পাবে না, তখন আমি দেখলাম কোনো পুলিশ ভাইরা বলছেন যে আপনি ভিতরে থাকলেই দেশটা নিরাপদ থাকবে, কারণ আপনি বাইরে থেকে যে পরিমাণ হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করছেন, ভিতরে থাকলে অ্যাটলিস্ট এইটা তো হবে না। তার মানে আমরা তো দেখতেছি যে আমরা যে বিকাশের চিন্তাটাও করতেছি যে পুঁজিবাদের বিকাশের জায়গা থেকে মানে মুক্ত বাজার করে দেওয়া পুরোপুরি, ইভেন আমাদের যে বিভিন্ন পোর্টগুলো বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া, কত বড় হঠকারী সিদ্ধান্তের জায়গাগুলো আমরা পৌঁছাইতেছিলাম। এই যে জায়গাগুলো বুঝতে হবে না আমাদের। তো এইগুলো দিয়ে বললাম যে হ্যাঁ ওনাদের নিজেদের এক একজনের ব্যক্তিগত উন্নয়নের হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ওইটাকে আমরা জিডিপির সাথে মিলাই দেখাচ্ছি যে বাংলাদেশের ইভেন আমার মাথা পিছু আয়ের জায়গায় আমি ক্যালকুলেট করতেছি আমি এখন $3000 মালিক। মানে আমার অলরেডি একজন কৃষক তার বাৎসরিক ইনকাম 3 লক্ষ টাকা, তার মাসিক ইনকাম হচ্ছে কত 25,000 টাকা 30,000 টাকা। আপনি বুঝতে পারেন একজন কৃষক মাসে তার 30,000 টাকা, কিংবা রাস্তার একজন ভিক্ষুক একজন রিক্সাওয়ালা 30,000 টাকা কামাই করে। এইটা তো আপনি কারে কি দেন ভাই? ও 5,000 টাকা পাইতে ও সংসার চালাইতে ওর জান হারাম হয়ে যায়। একটু খোঁজ রাখেন ওরা কতটুক পায়। আমাদের তাহলে পুরো ফাঁপা একটা অর্থনীতির, মানে যেটার সাথে উপরের সাথে নিচের কাঠামোর কোনো মিল নাই, কোনো জায়গায় নাই। তো সেই জায়গাটায় আমাদের হাত দিতে হবে, আমাদের মূল জায়গাটা আমরা আগামী পর্বগুলোতে এরপরে হয়তো আমাদের করণীয় জায়গাগুলো আমরা টাচ করব। তো আমরা মোটা দাগে যেটা আমি আজকে এই পর্ব এখানেই শেষ করছি। আমরা যে জায়গাটা থেকে শুরু করেছিলাম যে বাংলাদেশে যে বিপ্লবটা হইলো, এটা কি বিপ্লব বলছি আমরা, এটা কি আদৌ বিপ্লব? আমি এটাকে বিপ্লব বলছি না, আমি বলছি এটা ছিল একটা গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা বিপ্লবে প্রবেশ করেছি, একটা বিপ্লবী অবস্থার মধ্যে নানান রকম চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন উপসর্গ এখানে আসবে যাবে, মানে বিপ্লব প্রতি বিপ্লবের মধ্য দিয়ে এটা আগাইতে থাকবে। এইখানে বিভিন্ন গোষ্ঠীকে তাদের জানা বোঝার জায়গাটা স্পষ্ট করে, এবং যারা একটা দেশকে ওই যে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ এবং একটা বাঙালি রাষ্ট্র বাঙালি জাতি হিসেবে যারা কোনো সময় আগ্রাসী ছিল না, নিজের জন্য নিজের ওই প্রাইডটাও ছিল,
এবং এটা ওই অহংকারের জায়গাটা থেকে না, আমরা ওই জায়গাটা থেকে মানে মানুষের কাছে আমরা যেরকম পাশাপাশি ছিলাম একে অন্যের পাশে, সেই রকম একটা চিন্তা চেতনার জায়গা থেকে ৭১-এ যে আমরা স্বাধীন বাংলাদেশ পাইলাম, যে স্বাধীন ভূখণ্ড পাইলাম, তার ভিত্তিতে আমাদের এই যে জাতীয়তাবাদ, সে জাতীয়তাবাদের মূল স্বাদটা আমাদেরকে আগে নিতে হবে। আমরা পুরো জাতি হিসেবে এক জায়গায় দাঁড়াইতে পারি, এরকম ফান্ডামেন্টাল কিছু বিষয় আমাদেরকে এক হইতে হবে। আমাদের ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যেন কোনোভাবে এখানে প্রতিবন্ধক হিসেবে দাঁড় হইতে না পারে। কারণ কোনো ধর্মই, মূলগত যে ধর্ম আমরা যেটাকে ঐশী ধর্ম বলি, স্রষ্টার ধর্ম বলি, সেটা কখনোই মানুষের বিরুদ্ধে হইতে পারে না, অন্যায্য হইতে পারে না, সেটা কখনোই কাউকে জবরদস্তির দিকে আগায় না। সুতরাং ধর্ম আমাদের প্রতিবন্ধকতা না, ধর্মের নামে যে রাজনীতি চলে সেটাকে অবশ্যই আমাদের রাষ্ট্র থেকে দূরে সরায় রাখতে হবে। আমাদের আমাদের এরপরে যেটা বলছি যে গণতন্ত্র, আর গণতন্ত্র ব্যবস্থাকে বিকশিত করতে গেলে আমাদের সমাজতান্ত্রিক, ওই যে বলে ন্যায় বিচার অর্থে যে সমাজতন্ত্র, আমাদের সমাজ পর্যন্ত যেটা থাকবে সেইটার জায়গার সাথে আমাদেরকে সম্মিলন ঘটাইতে হবে। শুধুমাত্র তখনই আমরা হয়তো বলতে পারবো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করতে পারছি। হয়ে গেছি সেটা না, হওয়াটা ১-২ দিনের ব্যাপার না, ওটা সময় লাগবে, ধৈর্য রাখতে হবে। আমরা যেন চট করে হতাশ না হয়ে যাই। এবং সেই জায়গাটার জন্য আমি দেখতেছি যে আমাদের স্বাধীনতার ৭১-এর মূল চেতনার সাথে আমাদের কোনো ফারাক নাই, কোনো বিভেদ নাই। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সংকট। দেশটাকে যারা চালাইতে গেছেন এবং দেশটাকে যারা নেতৃত্ব দিয়েছেন সেইটাই সংকট ছিল। সেই সংকটের জায়গাটা কিন্তু আজকে পূরণ হয়েছে। আজকে এমন একটা জনগোষ্ঠী নেতৃত্বের আসনে বসছে, তারা ব্যক্তিগতভাবে সকল রকম প্রথা এবং এখনো পর্যন্ত যতটুকু দেখছি যে তারা কোনো কিছুর মধ্যে বলয়ের মধ্যে আবদ্ধ না। সুতরাং এই বাংলাদেশকে আগায় নেওয়ার একটা অসীম সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। আমাদের দরকার এই যে শুভবুদ্ধির যারা আছেন, যারা প্রত্যেকেই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াইতে চায়, সেই মানুষদের একত্রিত হওয়ার। তো আজকে এই পর্যন্তই রাখি, আবার পরে কথা হবে। ধন্যবাদ সবাইকে।